ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লিখেছিলেন, সাদায় কালোয় কি খেলা জানে, ভাবিয়া ভাবিয়া না পাই মানে। এ রাজ্যের রাজনীতিতে অবশ্য খেলাথুরি লড়াই সবুজ, গেরুয়া, লাল আরো কত রঙে। কিন্তু বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্যানভাসে নাকি ফুটে ওঠার চেষ্টা করছে আরেকটি দল, আসাউদ্দিন ওয়াইসির মিম, যাদের দাবি সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে সংগঠন তৈরির চেষ্টা করছে তারা। তৃণমূলের পাল্টা দাবি, মুসলিম ভোটে ভাগ বসিয়ে গেরুয়া শিবিরের সুবিধে করে দেয়াই এই মিমের আসল উদ্দেশ্য। এক সুরে বাম কংগ্রেসও বলছে মিম তৈরি হয়েছে নাকি বিজেপির টাকায়। এদিকে সিএএ নিয়ে তরজার পারদ তুঙ্গে। আজ লখনৌয়ের জনসভা থেকে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বিতর্কে বসার খোলা চ্যালেঞ্জ শুনেছেন অমিত শাহ। এই সমস্ত কিছু থাকবে আমাদের আলোচনায়। তবে সবার আগে দেখে নেব এ রাজ্যে মিমের সংগঠন বিস্তারের পরিকল্পনা নিয়ে কে কি বলছেন। বঙ্গ রাজনীতিতে অন্যতম বড় ফ্যাক্টর মুসলিম ভোট। 2011 বিধানসভা ভোটের পর থেকে একের পর এক নির্বাচনে এই ভোট ব্যাংকের সিংহভাগই তৃণমূলের দিকে গেছে। এই প্রেক্ষাপটে হায়দ্রাবাদের গণ্ডি ছাড়িয়ে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, বীরভূমের মতো বাংলার সংখ্যালঘু অধ্যুষিত জেলায় সংগঠন তৈরিতে বিশেষ জোর দিতে চাইছে আসাদউদ্দিন ওয়াইসির দল মিম। 2011 জনগণনা অনুযায়ী মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 66%, মালদায় প্রায় 51%, উত্তর দিনাজপুরে 50% এবং বীরভূমে প্রায় 37%। মিমের দাবি, বিভিন্ন জেলায় ইতিমধ্যেই ইতিবাচক সাড়া পাচ্ছে তারা। আমাদের অলরেডি সদস্যপদ 4 লক্ষ অ্যাবভ। আমাদের সুপ্রিমো বলে দিয়েছে 2021 আমরা লড়ছি বিধানসভায়। তো উনি যখন 2021 জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন, অবশ্যই আমরা আশা রাখছি যে উনি পৌরসভা লড়ার জন্য আমাদেরকে অনুমতি দেবেন। মুর্শিদাবাদে অন্তত আমরা 18খানা সিট নিয়ে আসবো। কংগ্রেস তৃণমূলের দাবি, সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে মুসলিম ভোটে ভাগ বসিয়ে বিজেপি সুবিধা করে দিতেই আসরে নেমেছে মিম। পেছনে রয়েছে আরএসএস। মিমের মতন রাজনৈতিক দলের যত প্রচার উত্থান হবে, তত ভারতবর্ষে সাম্প্রদায়িক বিভাজন হবে। আজকে যদি আরএসএস এর উত্থান সাম্প্রদায়িক বিভাজনের কারণ হয়, মিমের উত্থানও সাম্প্রদায়িক বিভাজনের কারণ হবে। সর্বভারতীয় ক্ষেত্রে কিন্তু বিজেপি বিরুদ্ধে লড়াইয়ে আমি মনে করি মিমের শক্তি বৃদ্ধি হলে বিজেপির লাভ হবে। আমি নামটাই শুনিনি। আমাদের একটা কোম্পানিতে আমি চাকরি করতাম, মিমটি খুব বিখ্যাত, হ্যারোডে পাওয়া যেত। এখন এটা কোন মিম আমি তো জানি না। পিছন থেকে ছুরি মারার দল অনেক আছে। আমি শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে আবেদন করব এটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থসামাজিক জীবনের উন্নতি থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে সবটাই তিনি দেখভাল করছেন। বিজেপি এবং মিমের পাল্টা দাবি, তাদের মধ্যে কোনো গোপনাতাত নেই। লড়াই হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। এখানে মিম, সিম, টমেটো, সিপিএম, কংগ্রেস সমস্ত অপ্রাসঙ্গিক। এদের প্রত্যাখ্যান করেছে মানুষ। যাদের রাজনৈতিক অস্তিত্ব এবং রাজনৈতিক পরিচয় হলো বিজেপি বিরোধিতা, তাদের বিজেপির বিটিম বলাটা আবার বিজেপিকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা। তৃণমূল যে বলছে যে আমরা সংখ্যালঘুদের জন্য কিছু করেছি, তো সংখ্যালঘুদের চাকরিটা কোথায়? যখনই আমরা সমাজে যে সংখ্যালঘুদের যে পিছিয়ে রাখা হয়েছে, বিশেষ করে মুসলিমদেরকে মানুষের কাছে তুলে ধরতে চাইছি, তখনই আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির বি টিমেরা। পাল্টা বামেরা উদাহরণ দিয়ে বলছে, বিহার, ঝাড়খণ্ড থেকে মহারাষ্ট্র সব জায়গায় মিমের একটাই লক্ষ্য, সংখ্যালঘু ভোট কাটাকুটি করে বিজেপি সুবিধা করে দেওয়া। সংখ্যালঘু মানুষের জন্য বাম সরকার অনেক কিছু করেছে। আজকের মিম বিজেপির টাকায়, বিজেপির পরিকল্পনায় সংখ্যালঘু জনগণকে বিভক্ত করার জন্য তৈরি হয় একটি সংগঠন। সমস্ত সংখ্যালঘু ধর্মনিরপেক্ষ ভারতবাসীর উচিত মিম সংগঠনকে বয়কট করে সংখ্যালঘুরা দেশের মূল স্রোতে থাকবে এই স্লোগানকে বাস্তবায়িত করা। সব মিলিয়ে একদিকে জেলায় জেলায় মিমের শাখা বিস্তারের চেষ্টা, আর অন্যদিকে বিজেপির মদতেই সংখ্যালঘু ভোট ভাগ করার খেলায় নামার অভিযোগ। এই ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া বিতর্ক। এবিপি আনন্দ। আমি মিম নেতা নজিমউদ্দিন কাসিমিকে দিয়ে শুরু করব। অভিযোগটা পুরনো এবং শুধু বাংলার নয়, গোটা দেশের। আপনারা কার্যত বিজেপির দ্বারা প্লান্টেড। আমি 2-3টে উদাহরণ দিই সর্বভারতীয় ক্ষেত্রে। 2014 সাল সেই প্রথম মিম দলটা তেলেঙ্গানার বাইরে মহারাষ্ট্র নির্বাচনে লড়ল।
বিধানসভায় 2টো আসন, লোকসভায় 1টা। কিন্তু আসল খেলাটা অন্য। কংগ্রেসের মুসলিম ভোটটা কেটে কংগ্রেস মহারাষ্ট্রে চূড়ান্ত বেকায়দায় যে পড়ে গেল, তার পেছনে মিমের বড় ভূমিকা ছিল। 2 নম্বর উদাহরণ বিহারে একেবারে এক ছবি। ঝাড়খণ্ড, কিছুদিন আগে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হলো, 1টাও আসন আপনারা জিততে পারেননি, কিন্তু শুধু মুসলিম ভোট কেটে 8-8টা আসনে বিজেপির জয়টাকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে সর্বপ্রথম তো আমি এটাই বলবো যে এই যে একটা অভিযোগ যে মুসলিম ভোটটাকে কাটিং করে বিজেপির সুবিধা করা হয়েছে, এটা সম্পূর্ণ ফলস এলিগেশন। কারণ মহারাষ্ট্রে ইলেকশনে বিধানসভায় যারা লড়েছেন, আপনারা দেখুন 45% ক্যান্ডিডেটস আমাদের অমুসলিম। ঝাড়খণ্ডেও সেম, বিহারেও সেম, অমুসলিম, দলিত, আদিবাসী বা হিন্দু সম্প্রদায়ের, শিখ সম্প্রদায়ের সবাই লড়েছেন। তাহলে শুধু মুসলিম ভোট কাটিং এই অ্যালিগেশনটা সম্পূর্ণ ভিত্তিহীন। দ্বিতীয় কথা, প্রচার থেকে শুরু করে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা, আপনি অমুসলিম ক্যান্ডিডেট না দেয়া না দেয়াটা ইস্যু নয়, যে মিম সাম্প্রদায়িক দল। আমি 3টে উদাহরণ দিই এর সপক্ষে। 1, 2007 সালে আপনাদের একজন বিধায়ক, নির্বাচিত বিধায়ক সলমান রুশদি এবং তসলিমা নাসরিন খুনের ফতোয়া দিলেন। সেই বিধায়ক, কোনো ব্যবস্থা দলের তরফ থেকে নেওয়া হয়নি। হায়দ্রাবাদ প্রেস ক্লাবের, আমার মনে আছে এই অনুষ্ঠান তখন হচ্ছিল, সেই মুহূর্তে ছবি এলো তসলিমা নাসরিনের ওপর হামলা। আপনাদের 3 জন বিধায়ক গ্রেফতার হয়েছেন। তারা আমরা যাইনি বা আমরা হামলা করিনি, আক্রমণ করিনি, এরাম গুণাক্ষরেও বলেননি। মিমের আরেক বিরাট নেতা আকবরউদ্দিন ওয়াইসি, তাকে বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছে সাম্প্রদায়িক বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর জন্য। দেখুন এই জায়গাটায় আমি একটা কথা বলবো। সর্বপ্রথম যে আকবরউদ্দিন ওয়াইসি সাহেবের কথা তিনি আপনি বললেন, এর জন্য তিনি জেলও খেটেছেন। গণতান্ত্রিক পদ্ধতি দেশে এটা। আপনি শুধু মিমের কথা বলছেন, মানে পরিস্থিতিটা ঠিক এমন হয়ে গিয়েছে যে স্বাধীনতার পরের থেকে আমরা দেখে এসেছি পশ্চিমবাংলা সহ পুরো ভারতবর্ষে সর্বসময় আমরা বঞ্চনার শিকার হয়েছি। পশ্চিমবাংলার কথা বলি, আমি পশ্চিমবাংলায় আছি, কংগ্রেসের রাজনীতির বিষয়ে আমরা শুনেছি, ইতিহাস পড়েছি, সিপিএম এর রাজনীতি আমরা দেখেছি। এখন দেখেছি, এক মিনিট আমাকে বলতে দিন, একটা মিনিট আমাকে বলতে দিন। ওই জন্য সব জায়গায় দেখা যাচ্ছে এই যে বঞ্চনার শিকার সকলেই আমাদেরকে ব্যবহার করেছে। যখনই এই পরিস্থিতি দেখে মিম যে কেবলমাত্র তেলেঙ্গানায় পড়েছিল, তার প্রয়োজন ছিল না পুরো ভারতবর্ষে বিস্তার করার, আর তাদের পরিকল্পনাও ছিল না, কিন্তু পরিস্থিতি দেখে এদেরকে জাতীয় মানে মূল স্রোতে আনার জন্যই মিমের একটা পরিকল্পনা। আর যখনই এরা লিডিং দিতে যাচ্ছে তখনই এদের উপরে সাম্প্রদায়িক তকমা লাগছে। আর যে আপনি যে উদাহরণগুলো দিলেন, আমি বলছি ফ্যাক্টের উত্তর আমি বলছি। দেখুন এই যে সাম্প্রদায়িকতার একটা কথার যে উদাহরণ আপনি দিচ্ছেন, আমি আপনাকে বলবো এর থেকেও বড় বড় সাম্প্রদায়িক মানে কথা মন্তব্য বিজেপি পার্টির থেকে হয়েছে, আরএসএস থেকে হয়েছে। এবং যখনই আকবরউদ্দিন ওয়াইসি সাহেব বলেন, উনি যে কথাটা বলেছিল অ্যাকচুয়ালি প্রবীণ তগড়িয়ার একটা ব্যাপক সাম্প্রদায়িক মূল কথার উত্তরে তিনি বলেছিলেন। কথা বলবো, এক হচ্ছে দুটো সাম্প্রদায়িকতাকে তো আমি দাঁড়িপাল্লায় বসিয়ে বিচার করছি না যে কে একটু বেশি সাম্প্রদায়িক, কে 3% কম সাম্প্রদায়িক। আমার বক্তব্য হচ্ছে ইতিহাস এটা বলছে, আপনার শেষ বাক্যে আমি সম্পূর্ণ একমত, যে যখনই হিন্দু মৌলবাদ প্রচার বাড়ে তখনই মুসলিম মৌলবাদের প্রচার বাড়ে, ভাইসি ভার্সা। যখন মুসলিম মৌলবাদ বাড়ে তখন হিন্দু মৌলবাদ বাড়ে। ঠিক এইখানে আপনাদের মিমের ক্ষেত্রে বিজেপি, যে রাজ্যে আপনারা সংসদীয় রাজনীতিতে আসছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির সুবিধা হচ্ছে, এটা তো ফ্যাকচুয়াল। এটা তো আপনি বলতে পারেন যে না বিজেপির দ্বারা আমরা প্ল্যান্টেড নই, বিজেপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, অহিনুকূল সম্পর্ক, কোনো আর্থিক সম্পর্ক নেই, আমাদের সঙ্গে একেবারে অন্য মেরুর পার্টি বলতে পারেন, কিন্তু ফ্যাক্ট ইজ দ্যাট যে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এবং ভোট টানার জন্য আমি বলছি সেটা বিজেপির সুবিধা হয়েছে। মহারাষ্ট্রে হয়েছে, বিহার হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, এটাকে তো অস্বীকার করতে পারবেন না। বিজেপির সুবিধা আপনি কিভাবে বলছেন? যেখানে শুধু মিম নয়, বহু অরাজনৈতিক পার্টিগুলো লড়ছে, সেখানে তারাও সেখানে ভোট কাটছে। আপনি ইয়াদব সম্প্রদায়ের পার্টি নেন, মথুয়াদের নেন, মায়াবতীজি নেন, এসপি নেন, বিভিন্ন জায়গায়। আর ঝাড়খণ্ডের কথা বলি আমি, ঝাড়খণ্ডে আমাদের দেখুন 26টি পরাজিত প্রার্থী, একটা কথা বলি, 26টি ক্যান্ডিডেট, আপনার কাটার ভোটের ব্যবধান বেশি হলে 26টি ক্যান্ডিডেট, ওই হিসেবেই তো বললাম 8টা সিটে বিজেপিকে আপনারা জিতিয়েছেন। গত ঝাড়খণ্ড অ্যাসেম্বলি ইলেকশনে 26টা ক্যান্ডিডেট আমাদের টিএমসি পার্টির হয়ে লড়েছিল
এবং ঠিক ওই সমস্ত এলাকা মানে কনস্টিটিউয়েন্সিতে যেখানে আপনার মুসলিম আছে, দলিত আছে, আদিবাসী আছে, বলুন কার ভোট কাটার জন্য ওখানে গিয়েছিলেন, কাকে সুবিধা করার জন্য গিয়েছিলেন? আর দুটো কথা আমি বলবো, আর একটা কথা আমি বলবো, সুমন দা একটু সময় দিন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এটা গণতন্ত্র দেশ, আমরা গণতান্ত্রিক মানে কনস্টিটিউশনের উপরে 100% বিশ্বাস করি। আমাদের অধিকার আছে আমরা লিডিং পয়েন্টে কাজ করব এবং প্রত্যেক জাতির জন্য একদম না, একদম না, দেশে সিস্টেম আছে, আইন আছে, প্রশাসন আছে, কেউ যদি এর বিরুদ্ধে যায় অবশ্যই তাকে ব্যবস্থা নেবে, কিন্তু প্রত্যেক কথাটা পার্টির সাথে জড়িয়ে দেওয়া ঠিক হবে না। দেবজিৎ, অনেকে বলছেন এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিম। বিজেপি প্রত্যেকটা ভোটে যে যে রাজ্যে লড়েছে কার্যত, আমি আবার বলছি, সেফোলজির অঙ্কের হিসেবে দেখা যাচ্ছে যে বিজেপির উপকার হয়েছে। 2014 সালে মোদী সরকার এসেই আসাউদ্দিন ওয়াইসিকে সংসদ রত্ন সম্মানে ভূষিত করেছে। তখন আমার মনে আছে কংগ্রেসের প্রতিক্রিয়া যে বিজেপির বি টিমকে সেটা স্পষ্ট হয়ে গেল। দেখুন, সংসদে কেউ ভালোভাবে কথা বললে বক্তব্যের জন্য কাউকে সংসদের পক্ষ থেকে কেউ যদি দেন, এটা মোদী সরকার দিলেন এরম কেন বলছেন? সংসদে তো টিম থাকে, তারা বিচার করেন, দিয়েছেন কি দেন, মানে কিভাবে দিয়েছেন সেটা আমার কাছে খুব পরিষ্কার না, আমি এই নিয়ে বক্তব্য রাখতে চাই না। কিন্তু আসাউদ্দিন ওয়াসি সাহেব বহুবার দেশবিরোধী কথা বলেছেন এবং আপনি তার ভাইয়ের কথা বললেন, তিনিও দেশবিরোধী কথা বলেছেন, বন্দে মাতরম বলতে চাননি, বারে বারে প্রধানমন্ত্রীকে তোমাদের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী মানে ওনার প্রধানমন্ত্রী নন, এগুলো বলেছেন। কিন্তু আজকে প্রেক্ষিতটা হচ্ছে পশ্চিমবাংলার, আমরা আজকে আলোচনা করছি পশ্চিমবাংলার প্রেক্ষিতে। আপনি আমাকে বলুন সুমনদা, যে প্রশ্নগুলো আপনি দেখালেন মিমের সমর্থকরা করছেন ইয়েতে দাঁড়িয়ে, আমার সঙ্গে মিমের, দেখুন এটা তো এরকম হবে না যে আমার সঙ্গে মতের বিরোধিতা আছে বলে আমি সবসময় কুস্তি করতে নামবো, এটা সম্ভব নয়, এটা উচিত নয় গণতান্ত্রিক পরিসরে। আপনি বলুন যে ভদ্রলোক, আমি জানি না, তার আগে একজন সম্পাদক বললেন, তিনি বললেন তাদের কত সংখ্যা হয়েছে, তারা এবারে নাবতে চলেছেন পৌরসভা এবং বিধানসভা ভোটে, আসাউদ্দিন ওয়াসি সাহেব ওনাদের গ্রিন সিগন্যাল দিচ্ছেন। কিন্তু বলুন যে ভদ্রলোক কোনো পার্টির নন, পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে তৃণমূলের পতাকা একটা বাড়ির থেকে ঝুলছে, সেই মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে, সম্ভবত কোনো মুসলিম অধ্যুষিত গ্রাম, সেখানে দাঁড়িয়ে ওই ভদ্রলোক বা ওই ছেলেটি যে প্রশ্নগুলো করছেন এই পশ্চিমবঙ্গে বাংলায় প্রশ্ন করছেন যে আপনারা বলুন যে আমাদের এখানে এই পশ্চিম বাংলায় সব থেকে কম সরকারি চাকুরিতে মুসলমানদের পার্সেন্টেজ অন্য অন্য প্রদেশের তুলনায় সব থেকে কম কেন, এমনকি গুজরাটের থেকেও কম, অনেক কম। আপনি বলুন যে এই যে শিক্ষা ক্ষেত্রে মহিলাদের শিক্ষা জানিয়ে খুব বড় বড় কথা আমরা বলে থাকি, আমরা শিক্ষিত 30% মুসলমান পপুলেশন আমার স্টেটে আছে, সেখানে কোন, আজকে আমি এই কথাগুলো বললে বলবেন ওদের বি টিম বা ওরা আমাদের বি টিম, কিন্তু এটা তো ঘটনা, আমরা তো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের কথা বলছি। কিন্তু আমি বলছি ওখানে মিমের নেতা আছে, আমি তোমার কাছেই প্রশ্ন আসছি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে দুটো কথা এখানে মিমের সদস্যরা বলছে হুবহু সেই দুটো কথা তো তোমাদের সপক্ষে। না এক সেকেন্ড, এবং তুমি ব্যাখ্যা করছো যে মিম কেন তৈরি হয়েছে। মিম এই মুহূর্তে কি বলছে যে কোন দল এ রাজ্যে মুসলিমদের জন্য কিছু করেনি, এবং দুই হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল নাকি আন্তরিক নয়। আমি বলছি এই দুটো নিয়ে তুমি সমর্থন করবে, এটাই তো স্বাভাবিক। ছোট কথা বলি, আন্তরিকতার কথা উঠছে না, যে প্রশ্নটা আমি তুলতে চাইছি, যেটা ওনারা বলছেন দর্শকদের সামনে যেটা তুলতে চাইছি, 30% মুসলমান ভোট আমার এই রাজ্যে আছে, নিয়ে কোনো সন্দেহ নেই, বেশি কম একটু এদিক ওদিক হতে পারে প্রথমত। দ্বিতীয়ত এই 30% মুসলমানের জন্য তৃণমূল কিছু করেনি বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি মুখ্যমন্ত্রী, তা বলবো না, কিন্তু করেছেন, একদম ক্রিমি লেয়ারের জন্য করেছেন। আপনি বলুন মৌলানাদের ভাতা দিয়েছেন, সামান্য গরিব প্রান্তিক মুসলিমের জন্য উনি কি করেছেন? আপনি বলুন যে হজ টাওয়ার হয়েছে 100 কোটি টাকার, কিন্তু প্রান্তিক মুসলিম চাষির জন্য কি হয়েছে আজকে? আমি এটাই তো আজকে যে প্রশ্নগুলো করছেন, এই যে জমি তৈরি করে দেওয়া একটা চরম সাম্প্রদায়িক দলের জন্য জমি তৈরি ছিল, যে বিজেপি একদম একটা সাম্প্রদায়িক দলের জন্য, না নিশ্চয়ই কাসিমি সাহেব আপনি অবজেকশন দেবেন, আমাকে বলতে দিন যে এই যে জমি তৈরি করে দেওয়া, কিছু মৌলবীকে ভাতা দিলেন সরকারের ট্যাক্সের পয়সায়, আজকে ওনারা প্রশ্ন তুলছেন যে 30%-এর মধ্যে 3% ওই ভাতার উপকৃত হননি, তাতে কিছু এসে যায় না। আজকে আমরা বলেছিলাম যে কোরআন এক হাতে কম্পিউটার নিয়ে মুসলিম সমাজ বাংলার এবং ভারতের এগিয়ে যাক। আমি গর্বিত যে আমার ভারতবর্ষের মুসলমান সমাজের মধ্যে থেকে আইএসআই এর চিফ বেরোয়নি, আমার মুসলমান সম্প্রদায়ের থেকে, আমার ভারতবর্ষের থেকে আবুল কালাম আজাদ বেরোন, আমি গর্বিত।
কিন্তু তার মানে এই নয় যে সে একটা সম্প্রদায়কে চরমভাবে চেপে রেখে দিয়ে অন্যভাবে অন্য জায়গায় এগিয়ে নেওয়া হবে। তুমি আবুল কালাম আজাদি মিন করলে তো আব্দুল কালামের কথা বললাম, আব্দুল আমি আব্দুল কালামের কথা বলছি, অবাক হয়ে গেলাম। আবুল কালামের কথা বলছি, আমার আপত্তি নেই, আমার আবুল কালামে আপত্তি নেই ভাই, আমার আবুল কালামে আপত্তি নেই ভাই, কিন্তু এই 72 বছর ধরে এদেরকে ভোটের মেশিন বানিয়ে রেখে দিয়েছো কেন বানিয়ে রেখে দিয়েছো? কেন ধার করা গান্ধী উপাধি ব্যবহার করতে হবে? আমার একটাই পরিষ্কার কথা, সেটা হচ্ছে এই মুহূর্তে এনআরসি সিএ নিয়ে মুসলিম সমাজ যখন আন্দোলিত, তখন অনেকে বলছেন যে আপনারা বিজেপির ঘনিষ্ঠ বলে মিম কোথায়, মিমকে সিএ বিরোধী কোনো আন্দোলনে দেখা যাচ্ছে না, এই জন্য দেখা যাচ্ছে না যে বিজেপি অসন্তুষ্ট হবে। এই পয়েন্টে আমি কথা বলবো, তার আগে অ্যাডভোকেট সাহেবের দুটো কথায় আমি অবজেকশন তুলেছি। নাম্বার 1, তিনি যে বললেন যে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব একটা সাম্প্রদায়িক মানুষ, আমি টোটালি রিজেক্ট করছি এবং আমি স্যারের কাছে জানতে চাইবো যে সাম্প্রদায়িক কোন কথাবার্তা, কেমন তেনার অ্যাকশন আজ পর্যন্ত আপনি পেয়েছেন? এমন একজন মানুষ যাকে সংসদে বারবার সংসদ রত্ন করা হচ্ছে, তাকে আপনি সাম্প্রদায়িক বলছেন। আরেকটা পয়েন্ট আমি বলছি, যেটা তিনি বললেন যে বিজেপি চেয়েছে, বলেছে যে এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার। দেখুন, লিপ সার্ভিস তো অনেক কিছু দিয়েছিল বিজেপি, কিন্তু এটা কি করে দেখিয়েছে যে এক হাতে কম্পিউটার মানে কোন জায়গায় করে দেখায়নি। কিন্তু আমার কথা হচ্ছে এই মুহূর্তে সিএ বিরোধী আন্দোলনে কংগ্রেস আছে, বামেরা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আছেন, মিম কোথায়? এবার আসুন, সিএএ বিরোধী আন্দোলনের সর্বপ্রথম ময়দানে মিম নেমেছিল, সর্বনাশ করেছে সর্বপ্রথম। এবার আসুন আমি বলছি কিভাবে তাদের আন্দোলনকে আটকানো হয়েছিল। 18 ডিসেম্বরে কলকাতা বিশাল সমাবেশের ডাক দিয়েছিল বহু সংগঠন মিলে, তার সাথে মিমও ছিল। তখন এক এক করে অ্যারেস্ট শুরু হয়, তাদেরকে আওয়াজ তোলা থেকে চেপে দেওয়া হয়। এবং আমি বলছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল বেশ কিছু বিজেপির ছেলে, তারা লুঙ্গি টুপি পরে ট্রেনে অ্যাটাক করেছিল, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, পেপারে এসেছিল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এবং এই বিষয় নিয়ে আমাকে শেষ করতে দিন সুমনদা, এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মুখও খুলেছিলেন, 1 মিনিট স্যার আমাকে বলতে দিন। কিন্তু এই জিনিসটাকে নিয়ে মিমরা যে আন্দোলন করছিল তাদেরকে পুরো চেপে দেওয়া হলো এই সুযোগে, একমাত্রই যারা মিম করছে। জানেন, আমাদের যিনি জানার অবজারভেশনে আমরা কাজ করছি, জামিরুল হাসান সাহেব, 1 মিনিট স্যার আমাকে বলতে দিন যে কথাটা, যে সিএ আন্দোলনে আপনারা নেই কেন? হ্যাঁ অবশ্যই বলবেন। সিএএ আন্দোলনে আমরা কতটা নেমেছি এবং কেন আমাদের সামনে বাধা আসছে, কারা করছে, সেটা এই চ্যানেল আমাকে পরিষ্কার করতে হবে স্যার, আমাকে বলতে দিন। তানাকে অ্যারেস্ট করা হয়েছে, শুধু তাই নয়, মালদা জেলায় অ্যারেস্ট করা হয়েছে, বৃহস্পতিবার এইভাবে 14 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আমাকে এই কথাটা বলতে দিতে হবে। এমনকি আমার প্রশ্নটা একই থাকলো নাজিমুদ্দিন সাহেব, আমরা থানায় আপনি বলছেন 20 লক্ষ সদস্য, আপনি বলছেন 20 লক্ষ হচ্ছে না স্যার, আমার প্রশ্নটা একই থেকে গেল। আপনি বলছেন 20 লক্ষ সদস্য আর 14 জন গ্রেফতার হয়েছে বলে আন্দোলন থেমে গেল? না, মেন আন্দোলন থামিনি তো, আমরা 14 জন তো যে কোনো রাজনৈতিক দলের শহর ভিত্তিক কর্মসূচিতে আপনাকে বলেছি যে আমরা পারমিশন নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আইনকে সাথে রেখে আন্দোলন করতে চাই। যখনই আমরা পারমিশন নিতে যাচ্ছি তখনই আমাদের পারমিশনকে রিজেক্ট করা হচ্ছে। কার হুকুমে? আমি বলছি 14 জনের গ্রেফতারে যদি আন্দোলন আটকে যায় আপনাদের, তাহলে প্রশ্ন উঠবে ডাল মে কুছ কালা হ্যায়। না, ডাল মে কুছ কালা নেই, বিনা পারমিশনে আমরা আন্দোলন করতে চাইছি, আমরা চাইছি যারা সিএ এর বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করব, কিন্তু আমাদের পারমিশন ক্যান্সেল করা হচ্ছে, আপনি জানেন না? বিভিন্ন পুলিশ স্টেশনে পারমিশন ক্যান্সেল করা হচ্ছে। আমি বলছি এখানে অনেক বিরোধীরা আছে, পাশে দেবজিৎ বসে আছে, কংগ্রেস, বিজেপি, বাম সব কর্মসূচিতে পারমিশন। আপনি 3 বছর পারমিশনের জন্য বসে থাকবেন, তারপরে আন্দোলনে নামবেন? আমাকে পুরোপুরি আমি রাহুলের কাছে একটা স্পেসিফিক প্রশ্ন। এক হচ্ছে বাংলার কোথায় আশঙ্কাটা, বাংলা লাগোয়া কিষানগঞ্জের উপনির্বাচনে মিম জিতেছে, একেবারে বাংলার বর্ডার লাগোয়া, এবং 125টা আসনে পশ্চিমবঙ্গের, ও 30% বলছিল, লাস্ট সেন্সাস বলছে যে 27%। তো এইখানে যে মুসলিম ভোট ধরা যাক যে সমস্ত মুসলিম নাগরিক একজনকে ভোট দিচ্ছে, তাহলে বিধানসভার ক্ষেত্রে 125টা সিটে 125 দিয়ে সেই পার্টি শুরু করবে। এইখানেই চ্যালেঞ্জটা, যে মিমের পর মুসলিম ভোট যদি ভাগাভাগি হয় তৃণমূল বিড়ম্বনায় পড়বে।
না, একটা কথা তো স্পষ্ট। দেখো, এতক্ষণ ধরে যা শুনছিলাম তোমার কাছে স্পষ্ট, আমার কাছে স্পষ্ট। প্রথম কথা, যে নেত্রী সারা ভারতবর্ষ জুড়ে সিএ বা এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে যারা অরক্ষিত বা যাদের কাছে থ্রেট এটা, সেই মুসলমান সম্প্রদায় যারা ভাবছিল যে কি হতে পারে বা শঙ্কায় দুলছেন, সেই রাজ্যে দাঁড়িয়ে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজ্যে দাঁড়িয়েই এরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছে এবং এইখানে ভাগাভাগি ভোটের রাজনীতি দিতে চাইছে। কারণটা কি? যেখানে মুসলমানরা বা মুসলিম সম্প্রদায় যেখানে নিজেদের সুরক্ষিত বলে মনে করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে দাঁড়িয়ে এরা কেন এই ভোট ভাগাভাগিতে যাবে? প্রথম কথা, তুমি দেখবে বীরভূম, মুর্শিদাবাদ, না আমি দেখো একটা কথা, প্রশ্নটা সুমন, ফিডব্যাক মেকানিজম বলে একটা কথা আছে। তুমি যদি এটাই যাও, তুমি দেখবে যেতে পারে, কিন্তু কেন যাবে বা কেন ভোট দেওয়া বা দিচ্ছে কেন, আমি বলছি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, যেসব সংখ্যা লঘু অধিষ্ঠিত জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে তুমি দেখবে ঠিক একই কায়দায় এই যে উগ্র সাম্প্রদায়িকতা যে বিজেপি যেভাবে কথা বলে, ঠিক একই কায়দায় মিমো কথা বলছেন এবং তার ফলে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক, সোজা কথা বলছি, এখান থেকে দাঁড়িয়ে একটা সাইজেবল ভোটকে যদি কেটে নেওয়া যায় বা সেখানে 5-7% যেগুলো মার্জিনাল সিট সেখানে হেরফের হয়ে যায়, তাহলে তো কার লাভ? তাহলে আদৌ তো বিজেপির লাভ। এখানে দাঁড়িয়ে মিম যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেখানে সবচেয়ে বড় বেশি লাভ কাদের হবে? এটা তো জলের মতো স্পষ্ট, তো বিজেপির হবে। সুতরাং যারা আজকে এইখানে দাঁড়িয়ে কথা বলছে, এই ফেলেছে কথা তো দুটোই তৃণমূল বিরোধী। এক হচ্ছে যে তৃণমূল দল এবং অন্য কোনো দল, কংগ্রেস, বাম, কেউ কিছু করেনি, এবং বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূল আন্তরিক নয়। আমি তো বললাম তোমাকে যে উগ্র মৌলবাদ যদি প্রচার করা যায়, তাহলে একটা সংখ্যালঘু অংশকে প্রভাবিত করার রাস্তা আছে। সেটা 5%, 7%, 4% যতই মিনিমাম নাম্বার হোক, তাহলে মার্জিনাল ভোটগুলো সেখানে ভয়ঙ্কর প্রভাব পড়বে। দ্বিতীয় কথা, মাঝখানে বলে নিতে দিই আমি, কংগ্রেসও এখানে একটা বড় ফাঁদে পা দিয়ে দেখবে। তুমি কংগ্রেসের যেসব অধিষ্ঠিত জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে কংগ্রেস দেখছে রাজনৈতিক লড়াই করা যাচ্ছে না, সুতরাং কি করা যায়? তাহলে মিমকে যদি একটু সমর্থন করে যাওয়া, একটু পার্টি করে দেওয়া যায়, একটু সঙ্গে হাওয়া দেওয়া যায়, তাহলে অন্তত তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করা যাবে। মিমকে কংগ্রেস সমর্থন করছে। আমি একটা জেলার অনেকগুলো জেলার কথা বলছি, আমি বলছি মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদে নাকি গত কয়েক মাসের মধ্যে মিম সব থেকে বেশি প্রভাব বিস্তার করেছে বলে মিম নেতাদের দাবি, সেই মুর্শিদাবাদ কংগ্রেসের দুর্গ মানা হতো। সত্যি পেছনে কংগ্রেস আছে? রাহুলের অভিযোগ। শোনো, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করাটা অন্তত আমাদের রাজনীতি নয়, সেটা অনেক ক্ষেত্রে আমরা দিদির ক্ষেত্রে দেখেছি, সেটা আমি সেদিকে যাচ্ছি না। আমি বরঞ্চ অন্য জায়গায় আসি। বিজেপি এমএলএ গুজরাটের যতীন ওঝা 12 জুলাই 2016 প্রথম দিন স্টেটমেন্ট দিলেন যে বিজেপির সঙ্গে এমআইএম এর সিক্রেট প্যাক্ট আছে। আপনাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, দয়া করে দেখে নেবেন। আমি কংগ্রেস থেকে এসেছি, আমার কথাটা ফেস ভ্যালুতে নিতে হবে না। 2 নম্বর, এআইএমআইএম 1951 সালে তৈরি হয়েছে, হঠাৎ 2020 সালে এমন কি পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে আসতে হলো এই কারণ অদ্ভুতভাবে আমরা এখন দেখছি যে প্রাতিষ্ঠানিক ধর্মটা রাজনীতির সঙ্গে যোগ হয়েছে। সমস্যাটা এখানে এলো যে ওয়াকফ বোর্ডের টাকা থেকে মুয়াজ্জেম ভাতা দেওয়া হচ্ছে, তার বিকল্প হিসেবে আমরা পুরোহিত ভাতা দেওয়া শুরু করলাম রাজকোষ থেকে, একবারও দুস্থ ভাতা দিলাম না। সমস্যাটা এইখানে, বা একবারও বেকার ভাতা দিলাম না। আমরা এই যে একবার বলছি না ফাঁদে পা দিচ্ছে, তুমি দিনের শেষে যদি মানুষের পাশে দাঁড়াতে চাও, তার মানে মানুষের ধর্মের পাশে দাঁড়াচ্ছ না, মানুষের খারাপ সময়ের পাশে দাঁড়াচ্ছ। একটা প্রশাসনিক সিদ্ধান্ত কি করে এটা হতে পারে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আজকে অলরেডি তুমি বলেছো যে কোথায় কোথায় কি কি কারণে স্ট্যাটিস্টিক্সের এটা আছে। যে মুসলিম ভোট ব্যাংকের বিরুদ্ধে আমাদের এমআইএম এর ভদ্রলোক বললেন, আমি মানে শুনে আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে সত্যিই তো, যে সংখ্যালঘু কেন হবে বা ভোট ব্যাংক কেন হবে? তাহলে ওনারা যদি যখন শুরু করার ক্ষেত্রে হচ্ছে, তাহলে ওগুলোকে কেন ক্যাপটিভ বেল্ট ধরছেন? প্যান বেঙ্গল করুন, দার্জিলিং থেকে শুরু করুন, যেখানে 1% মুসলিম নেই। বলবো প্র্যাকটিস বাট ইউ প্রিচ। তুমি সেই জিনিসটাই করো যে জিনিসটা লোককে জ্ঞান দাও। তুমি এখানে এসে যদি সত্যি সত্যি অসাম্প্রদায়িক বক্তব্য রাখতে চাও, আর আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে, একটু আগে দেবীর একটা কথা বলছিলাম, আমার খুব ভালো লাগলো যে আমি ওনার সঙ্গে সহমত নয় মানেই কুস্তি করবো না, দিনের শেষে সেটা কুস্তির আখড়াই হয়ে গেল। এবং আমি গত আধ ঘন্টা ধরে সেই জিনিসটা দেখলাম যে কে কত বেশি সাম্প্রদায়িক, 3% বেশি না 5% বেশি। সমস্যাটা সেখানে নয়, আলটিমেটলি ধর্মটা আমাদের প্রাতিষ্ঠানিক রাজনীতিতে ঢুকে গেলে, এবং আজকে আমাকে এখানে বসে সেই শোটা করতে হচ্ছে প্রাইম টাইমে, এর থেকে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে। বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাবো, আমি একদম ইতিহাস থেকে যাব। অনেকে বলছেন, কেউ বলতেই পারেন মিথ, যে আইডেন্টিটি পলিটিক্স, প্রাদেশিক রাজনীতি এই বাংলায় চলে না। 1969 সালে প্রাদেশিক মুসলিম লীগ ছিল, 40টা আসনে তারা প্রার্থী দেয়,
3টেতে জয় পায়, যুক্তফ্রন্ট সরকারকে সরাসরি সমর্থন করে তারা। 71-এর ভোটে দেখা গেল যে মাত্র 2টো আসনে তারা প্রার্থী দিতে হয়েছে, 2টোতেই জামানত জব্দ হলো। ওয়েলফেয়ার পার্টি কিংবা আসামের ওই ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট তারা বাংলায় কিছু করতে পারেনি। সিদ্দিকুল্লাহ সাহেবের জমিতে উলেমায়ে হিন্দ, তারাও কিন্তু, সিদ্দিকুল্লাহ যখন ভোটে নামেন তখন তৃণমূলের প্রতীকে নামেন। অর্থাৎ প্রাদেশিক রাজনীতি বা আইডেন্টিটি পলিটিক্স বাংলায় চলে না। মানবেন? না, আমি মানতে পারছি না দুটো কারণে। একটা হলো যে বাংলার অবিভক্ত বাংলার ইতিহাসও যদি দেখেন, মুসলিম লীগ এখানে সরকার চালিয়েছিল, আপনার মনে থাকতে পারে। পরবর্তী সময় পশ্চিমবাংলার বিধানসভায় বারবার কিন্তু মুসলিম লীগের উপস্থিতিও ছিল, মানে নানা নাম দিয়ে। কিন্তু আমি বলছি স্বাধীনতা উত্তর বাংলায় এই পরিচয় ভিত্তিক রাজনীতির কোনো জায়গা কেন আমি বলছি যে স্বাধীনোত্তর বাংলা কিন্তু এত তীব্রভাবে হিন্দুবাদী রাজনীতিও দেখেনি। ফলে পশ্চিমবাংলায় যত হিন্দুবাদী রাজনীতির প্রভাব বাড়তে থাকবে, ততই কিন্তু পশ্চিমবাংলায় মুসলিম সমাজের থেকে তাদের পরিচয় সত্তার রাজনীতিকে নিয়ে চলবার কিন্তু সুযোগ তৈরি হবে। মানে পশ্চিমবাংলায় মিম আসবে কিনা আমি জানি না, কিন্তু পশ্চিমবাংলায় যেভাবে হিন্দুত্ববাদী রাজনীতির প্রসার ঘটছে, তার কাউন্টার ন্যারেটিভ হিসেবেই মুসলিম সমাজ থেকে যদি কোনো দল উঠে আসে, সংগঠন গড়ে উঠে, আমি অবাক হব না। এটি স্বাভাবিক, অন্ততপক্ষে রাজনীতির ছাত্র হিসাবে আমার তাই মনে হয়। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, সেটা হলো যে দেখুন, এটা অস্বীকার করার উপায় নেই, আশপাশের যদি জায়গাগুলো দেখেন, বিহারে কিষানগঞ্জে মিম জয়ী হলো। আবার উল্টো দিকে আপনি যদি লক্ষ্য করেন যে মহারাষ্ট্রের সাম্প্রতিক নির্বাচনেও মিম কিন্তু এবার জিতেছে। ফলে মিমের একটা প্রসার সর্বভারতীয় স্তরে যে হচ্ছে, এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পাচ্ছি। তার মানে মুসলিম সমাজের থেকে একটা রাজনৈতিক পরিচয় সত্তাকে সামনে রেখে, মানে পরিচয় সত্তাকে সামনে রেখে একটা রাজনীতি শক্তি হিসেবে উঠে আসার তাগিদ। এটা কেন? তার কারণটাই হলো যে স্বাধীনতার পরে সেকুলার পার্টিগুলো মানে অধীনেই কিন্তু এই মুসলিম সমাজটা ছিল। বেশিরভাগ সময় কংগ্রেসের, লেফটের, পশ্চিমবাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের। কিন্তু এই সেকুলার পলিটিক্যাল পার্টিগুলো বারবার কিন্তু আমরা দেখছি, সম্প্রতি বিশেষ করে বিজেপি রাজনীতির কনটেক্সটে দেখতে পাচ্ছি যে কম্প্রোমাইজ করছে। আমরা স্টুডিও থেকে প্রশ্ন তুলছি যে রাহুল গান্ধীকে কেন শিব মন্দিরে ঘুরতে হচ্ছে, কেন পয়সা দেখাতে হচ্ছে, এক্স্যাক্টলি পয়সা দেখাতে হচ্ছে। আমরা প্রশ্ন তুলছি যে বিজেপি যখন রাম মন্দিরের কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় সূর্য মন্দির তৈরি করার কথা কেন বলছে? বিজেপি যখন বলছে যে রামনবমীর মানে অনুষ্ঠানের কথা, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হনুমান জয়ন্তীর কথা বলতে হচ্ছে। তার মানে কোথাও একটা গিয়ে সেকুলার পলিটিক্সটা কিন্তু কখনো কখনো ধাক্কা খাচ্ছে। সেটাই কিন্তু একটা সংশয় তৈরি করছে মুসলিম সমাজের কাছে যে এই তৃণমূল কংগ্রেস, এই কংগ্রেস, এরা কি সত্যি মুসলিম সমাজের জন্য লড়াই করবে, না মাঝে মাঝে কম্প্রোমাইজ করছে? ওই কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে, যেখান থেকে কিন্তু আজকে হবে কিনা আমি জানি না, কিন্তু আগামী দিনে যদি বিজেপি এইভাবে চলতে থাকে, হিন্দুত্ব রাজনীতি চলতে থাকে, তাহলে কাউন্টার হিসাবে মুসলিম রাজনীতি চলে আসবে গণতান্ত্রিক পরিসরে। সেটাই খুব স্বাভাবিক। আমি আসবো বিশ্বনাথ বাবু, কিন্তু তার আগে এই যে মিথ যে স্বাধীনতার পরে বাংলায় এখানে কোনো রকম পরিচয় ভিত্তিক রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স চলে না, তা কি সত্যি, নাকি এই মিথ ভেঙে যাবে আর ওয়াইসি বাংলার মুসলমানদেরও প্রিয় নেতা হয়ে উঠবেন? আমরা জানি না এই প্রশ্ন, কিন্তু অনেকে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন দাঁড় করাচ্ছেন। দেখুন, কেউ হায়দ্রাবাদ থেকে টাকা নিয়ে এসে, টাকার থলি নিয়ে এসে মিটিং করে করে বলছে তোদের জন্য আমরা লড়বো। কি করে লড়বে? তোমরা তো বিজেপির সবচেয়ে বড় দালাল, তোমরা কোনোদিনও লড়তে পারবে না, লড়লে আমরাই লড়বো। নব্বইটার কাছাকাছি সিটে তো তৃণমূল এগিয়েছিল,
সেটা এগিয়েছিল তো ঢালাও মুসলিম ভোটের জন্য। মিম যদি এর থেকে 10%ও নেয়, তার ফলে একটা তৃণমূলের নিঃসন্দেহে খুব বড় রকমের ভয় আছে। আসাদুদ্দিন ওয়াইসি যে অল ইন্ডিয়া মিম, সেই পার্টি হঠাৎ পশ্চিমবঙ্গে এসে অনেক বড় কিছু করে ফেলবে এমনটা আমি মনে করছি না। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ তো তৃণমূল কংগ্রেসে যায়, এবং মিম সেই ভোটে থাবা বসাবে, কিন্তু এরকম একটা সম্ভাবনা ভীষণ প্রবল। এই সংগঠন যেভাবে একটা ওই মুসলমান জিগির তুলে যেভাবে ভোট নিতে চাইছে, আমার মনে হয় না পশ্চিমবঙ্গের মুসলমান জনগণ হঠাৎ করে মিমের দিকে একটা আগে থেকেও, বিশেষ করে এই সময়তে ধর্ম বর্ণের পরিচয়ের বাইরে শ্রেণী পরিচয়ে মানুষ নিজেকে উত্তরণ ঘটিয়েছে। ফলে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে পশ্চিমবাংলায় কেউ সুবিধা খুব একটা পায়নি। সাম্প্রতিককালে তৃণমূলের জন্য যে সুবিধাটা খানিকটা বিজেপি পেয়ে যাচ্ছে। মিম যদি এখানে ভোটে দাঁড়ায়, তাহলে কি হবে যে সেকুলার ভোটটাকে হচ্ছে যে কাটাকাটি করবে, বিজেপির সুবিধা করে দেবে। কারণ বিজেপি এবং মিম হচ্ছে পরস্পরের পরিপূরক। বিজেপির উত্থানের কারণ যেরকম হচ্ছে তৃণমূল, তেমনি মিমের উত্থানের কারণও হচ্ছে তৃণমূল। তৃণমূল একদিকে যেমন মিমকে গুরুত্ব দিতে নারাজ, তেমনি বিজেপি আবার তাদের গায়ে মিমের ছোঁয়া লাগতে দিতে নারাজ। এখানে এই ধরনের একটি সংগঠন এগিয়ে আসবে আর তাদের পেছনে হর্স পাইপের মতন টাকা একটি রাজনৈতিক দল দেবে, দিয়ে কোনো লাভ হবে না। এই যে লক্ষ্য যে সংখ্যালঘু ভোটদেরকে বিভাজিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদে ফেলা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সেকশন দেখে না, মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মানুষের বিপন্নতা। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি কাজ করার জন্য অন্য কোনো রাজনৈতিক কিংবা কোনো সংগঠনকে ধরে এনে টাকা দিয়ে বিজেপির হয়ে প্রচার করার কোনো দরকার আছে বলে কোনো বুঝতে পারছি না। সব মিলিয়ে সংখ্যালঘু ভোটের অংশীদারি নিয়ে পর্যা তুঙ্গে। এবিপি আনন্দ। ইলেকট্রাল পলিটিক্সের সম্ভাবনা দেখুন, একটা আপনি যেই মুহূর্তে মিমকে গুরুত্ব দিচ্ছেন, তার মানে ধরে নিচ্ছেন পশ্চিমবাংলার রাজনীতিতে আগামী নির্বাচনে পোলারাইজেশন হচ্ছে। মেজর হিন্দু ভোটটা বিজেপি পাচ্ছে আর মেজর মুসলিম ভোটটা তৃণমূল প্রত্যাশা করছে। সেই জায়গা থেকেই আপনি স্প্লিট ফ্যাক্টর হিসাবে মিমকে ধরবার কথা বলছেন বা বিভিন্ন বক্তারা বলবার চেষ্টা করছে। দেখুন, যদি মানে ইলেকট্রাল পলিটিক্স ও রাজনীতির মধ্যে সম্ভাবনার শিল্প, আমরা নানা সম্ভাবনার কথা বলতে পারি। 130টা বিধানসভা কেন্দ্র, এমন তো হতেই পারে যে চতুর্মুখী লড়াই হলো, যে বিজেপি লড়াই করলো, তৃণমূল কংগ্রেস লড়াই করলো, বাম কংগ্রেস লড়াই করলো, মিমও লড়াই করলো। ওই 130টা কেন্দ্রে আমি যদি কনসেন্ট্রেট করি, যদি স্প্লিট হয়, তাহলে অঙ্ক বলছে যে এই কনস্টিটিউয়েন্সিগুলোতে সবচেয়ে কম ভোটার 30%, একদম সবচেয়ে বেশি শতাংশ হলো 92% পর্যন্ত আছে মুসলিম ভোটার। তাহলে মুসলিমরা যদি এক কাট্টা হয়ে কোনো একটা দলকে ভোট দেয়, তাহলে মিম আগামী দিনে সরকার গঠন করার মতন জায়গায় চলে যেতে পারে। মানে সম্ভাবনা নিয়ে যদি আপনি বলেন, মানে আমি বলছি মিমকে আপনি মিমকে স্প্লিট ফ্যাক্টর হিসেবে দেখাবেন নাকি তাকে নির্ণায়ক শক্তি হিসেবে দেখাবেন? যদি চতুর্মুখী লড়াই কথা বলেন, আমি একটা কাউন্টার আর্গুমেন্ট দিই। সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোটার ভোট দিতে যাচ্ছেন, তিনি দেখছেন, আলোচনা হচ্ছে সম্ভাবনা কি না ভোট ভাগ হলে, মুসলিম ভোট ভাগ হলে বিজেপির সুবিধা হয়ে যাবে। তিনি এতটা, তিনি যদি বিজেপি তর্কের খাতিরে ধরছে, তিনি বিজেপিকে চাইছেন না। তিনি কি এত, মানে আমি শব্দটা খুব মার্জনা চেয়ে ব্যবহার করছি, এত তিনি অবিবেচক হবেন যে তিনি যা চাইছেন তার উল্টোটা হতে পারে জেনেও ভোট দেবেন? রাজনীতির সম্ভাবনার শিল্প থেকে বলতে পারি যে যদি মিম কনভিন্স করায় মুসলিম ভোটারদের
যে ওই 130টা কেন্দ্রে যদি আমরা এক এন ব্লক ভোট কাউকে দিতে পারি তাহলে আমরা সরকার গঠন আচ্ছা, প্রথম কথা আমি বলি যে এই সিএ এর সময় একটা জিনিস অন্তত আমরা দেখেছি যে শুধু ফতোয়া দিয়ে ভোট জেতা যাবে না। জামা মসজিদের ইমামের ফতোয়া সিএ বিরোধী শাহিনবাগ রিজেক্ট করেছে। আর একটু আগে ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, 1937 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে, মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি সরকারে যোগ দিয়েছিলেন। এটা ইতিহাস। যে তুমি বলে এটা সার্কুলার আর্গুমেন্ট, কিন্তু যে কি হতে পারে বলে মুসলমান সম্প্রদায়ের একটা অংশ খুব ভালো। আমি মুসলিম ভোটার, আমি দেখছি আলোচনা হচ্ছে যে মুসলিম ভোট ভাগ হলে বিজেপি সুবিধা হবে, আমি সেই কাজটা করব। ফিডব্যাক মেকানিজম আমি বলছি তোমাকে, যদি আমি বিজেপিকে না চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন সংখ্যালঘুদের জন্য করেছেন এটা দৃষ্টান্তমূলক, সেই নিয়ে কোনো শঙ্কা নেই, আমাদের কোনো শঙ্কাতে নেই। শঙ্কার অনুযায়ী সিপিএম কংগ্রেস এই ফাঁদে পা দিয়ে তৃণমূল কংগ্রেসকে মেলাইন করতে গিয়ে কাদের হাত শক্ত করছে, এটা ভবিষ্যতে ভয়ঙ্কর। প্রথম কথা, আপনি যেটা বারবার বলছেন সুমনদা, যে পরিচয় ভিত্তিক রাজনীতি এই প্রদেশে চলে না, এই বাংলায় চলে না। চলে নাটা না বলছি না, আমি বলছি স্বাধীনতার পর থেকে চলতে দেখিনি ভাই, পরিসংখ্যান বলছে। এবারে স্বাধীনতা না বলার কেউ নই, স্বাধীনতার আগে এটাই চলেছে। যেমন ধরুন তার আগে স্বাধীনতা পূর্বে 3 জন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো, খাজা নাজিমুদ্দিন, ফজলুল হক, সুরাবর্দী। যেই যোগ দিক ভাই, কথা বলবেন না, কথা বলতে দিন। 1947 সালে স্বাধীনতার পর ফজলুল হককে নিয়ে আলোচনা করবো কেন? আমি বলছি স্বাধীনতার পরে আইডেন্টিটি পলিটিক্স দেখেনি। আপনারাও আজকে শিবসেনার সঙ্গে জোট করছেন, সেটাও মনে করে রাখুন। আমাকে একটু বলতে দিন। বিষয়টা হচ্ছে যে 1937, 1947 এবং তার আগেও আমাদের এই রাজ্যে হিন্দু এবং মুসলিম পপুলেশনের রেশিও ছিল, আমাদের 54% মুসলিম, 46% হিন্দু, এই রেশিও ছিল অবিভক্ত বাংলায়। এবং তারপরেও 1930 সালে, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেখাই। 1930 সালে কেন, এই যে উনি বললেন না যে সাম্প্রদায়িক কেন বলছি ইত্যাদি, 1930 সালে আমি চট্টগ্রামের রেশিও কি ছিল, চট্টগ্রাম অবিভক্ত বাংলায় মুসলিম ছিল 80%, হিন্দু ছিল 20%। বিপ্লব তীর্থ চট্টগ্রামে, যিনি বিপ্লবী সূর্য সেন, মাস্টারদার যে টিম ছিল তাতে মাত্র 120 জন লোক ছিলেন। এই 80% থেকে একজনকেও, কিন্তু 80% থেকে একজন এসে ব্রিটিশ তাড়াতে যাননি। আমরা যেটা বারবার বলি না, না আমাকে বলতে দিন, আমাকে এটা বলবেন না। নিজের দেশ যখন চাইতে চাইলেন, স্বাধীনতার জন্য তারা যে রাজনীতি সচেতন ছিলেন না, যখন উঠলো, যেটা এখানে প্রাসঙ্গিক নয়, তারপরে যখন তারপরে আমি বলছি যদি স্বাধীনতায় মুসলমানরা কত পার্সেন্ট যুক্ত ছিল বাংলায় বলুন আর পুরো ভারত যেখানেই বলুন, 300 লোককে কত ফাঁসিতে দ্বীপান্তরে 300 জন গিয়েছেন, একজনের নাম বলবেন। চলে যান ইন্ডিয়া গেটে, চলে যান। ইন্ডিয়া গেটে যেতে হবে না, আপনি জানেন তো, আমি তো বাংলার। আমি 1947 সাল নিয়ে আলোচনা করতে বসিনি, তার আগে অবিভক্ত বাংলা নিয়েও আলোচনা করতে বসিনি। আমি দেখাবো একেবারে সরাসরি 20-20 আসবো অমিত শাহ আজকে ঠিক কি বললেন সিএ নিয়ে। ममता दीदी, राहुल बाबा, अखिलेश जी, जिसमें भी हिम्मत है चर्चा करने के लिए सार्वजनिक मंच ढूंढ लो, हमारा स्वतंत्र देव आपके सामने चर्चा करने के लिए तैयार खड़ा है। जो राहुल बाबा की भाषा है, जो अखिलेश की भाषा है, जो बहन मायावती और ममता की भाषा है, वही भाषा इमरान खान बोल रहा है। मोदी जी सीएए लेकर आए, अखिलेश जी, बहन मायावती, कम्युनिस्ट, सारी की सारी ब्रिगेड सीए के खिलाफ काऊ 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 कर रहे हैं। সিএএ নিয়ে বিরোধীদের প্রকাশ্যে বিতর্কে আহ্বান জানালেন অমিত শাহ। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল। I give an open challenge both to the Prime Minister and the Home Minister on one side and me on the other. Let's debate on all the issues confronting this country. You choose the time and you choose the place and we'll decide on the procedure.
এরই সঙ্গে বিরোধীদের প্রশ্ন, অর্থনীতির বেহাল অবস্থা নিয়ে কেন কথা বলছেন না মোদী অমিত শাহরা। সোমবারই ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস আরো কমিয়ে 4.8% করেছে IMF বা আন্তর্জাতিক অর্থ ভান্ডার। এনএসওর প্রকাশিত জাতীয় আয় সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বৃদ্ধির হার 11 বছরের সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে। পরিসংখ্যানে দাবি করা হচ্ছে 45 বছরে দেশের বেকারত্বের হার সর্বোচ্চ। ওপেন ফোরামে তো আলোচনা হচ্ছেই CNRC নিয়ে। 45 বছরে দেশে সব থেকে বেশি বেকার, তার উত্তর দিন আগে, তার বিতর্ক করুন আগে। GDP 4.8 এসছে, সে নিয়ে তো কোনো কথা বলছেন না। নতুন করে ইন্ডাস্ট্রি হচ্ছে না, সে নিয়ে তো কোনো কথা বলছেন না। তারা এই সমস্ত কিছু ঢাকার জন্য তারা হচ্ছে ধর্মীয় বিভাজনের তাসটা অনবরত খেলে যাচ্ছেন। যত বিশ্ববিদ্যালয় আপনি দেখছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা JNU হতে পারে, আসামের কটন কলেজ হতে পারে, প্রেসিডেন্সি হতে পারে, যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পারে, হায়দ্রাবাদ হতে পারে, তারা সবাই চ্যালেঞ্জ করছে অমিত শাহকে যে আপনি বলুন 2 কোটি বেকারের চাকরি কোথায় যাচ্ছে, 15 লক্ষ টাকা দেওয়া কোথায় গেল। এখন শুধু RBI বলছে তা না, এখন IMF এর প্রধান পর্যন্ত বলছে যে ভারতবর্ষের অর্থনীতির মন্দাটা এমন জায়গা দিকে পৌঁছচ্ছে যেটা সারা দুনিয়াকে তার জন্য সাফার করতে হচ্ছে। কেন? সারা দুনিয়ার কাছে ভারতবর্ষের সম্মানটাকে নষ্ট হচ্ছে বা করছেন কেন? এইগুলো তো আলোচনার বিষয়। এই প্রেক্ষাপটে অর্থনীতিবিদদের একাংশের প্রশ্ন, দেশের বর্তমান নাগরিকদের সবার মুখে যখন পর্যাপ্ত অন্ন কিংবা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ সরকার, তখন নতুন করে অন্য দেশের নাগরিকদের এদেশে আনার যৌক্তিকতা কোথায়? যে দেশে আনএমপ্লয়মেন্ট, বেরোজগারি এত বেশি, সেখানে 70 লোক চাইছে বলেই আমি তাকে দেব, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, তার আগে তো নিজের দেশের লোকের দায়টা বেশি, সেটাকে তো আমায় বুঝতে হবে। পরে আসছে তার ধর্ম কি, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে দেখতে গেলে আমি চাকরিটা দেব কোথায়? যদি দিতেই পারি তাহলে আমাদের বেরোজগারি এত নয়। তবে অর্থনীতির ঝিমুনি এবং দেশজোড়া NRC NPR CAA বিতর্কের মধ্যে বাজারে একটা জিনিস ছেয়ে গেছে, তা হলো এই ধরনের টি শার্ট। কোনোটা CAA NRC NPR এর প্রতিবাদে, কোনোটা আবার CAA NRC NPR এর পক্ষে। অ্যামাজনের মতো অনলাইন শপিং সাইটে গেলেই মিলছে এই টি শার্ট। তবে মজার বিষয় হলো, পক্ষে আর বিপক্ষে দুটি মত সম্পূর্ণ উল্টো মেরুর হলেও টি শার্টের দাম কিন্তু এক। NRC CAA বিতর্কের আবহে এই ধরনের টি শার্টই এখন জনপ্রিয় হয়ে উঠেছে। ABP আনন্দ। আমি দ্রুত প্রতিক্রিয়া নেব অভিষেক আর রাহুলে। অমিত শাহ একেবারে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রকাশ্যে বিতর্কর চ্যালেঞ্জ দিচ্ছে, চ্যালেঞ্জ নেবে? আচ্ছা, বিতর্ক কিন্তু শাহিনবাগও চাইছে, বলছে যে আপনারা আসুন, এসে চায় পে চর্চা হোক। PM কে বলেছে। তার আগে আমি একটা অন্য কথা বলি, উনি এক্ষুনি বললেন না যে পাকিস্তানের ভাষায় কথা বলছেন, না, সত্যনাথের ভাষাতেও কথা বলছি আমরা একই সঙ্গে গীতা গোপীনাথের ভাষাতেও কথা বলছি, আমরা US কংগ্রেস রিপোর্টের ভাষাতেও কথা বলছি। বেশ বেশ, অর্থনীতির কথা আসবে। আপনি কোনটা শুনতে যাবেন তার উপর নির্ভর ভারতবর্ষ জুড়ে যে আন্দোলনটা চললো, ওপেন ডিবেটের চ্যালেঞ্জ এই দাঁড়িয়ে না, সারা ভারতবর্ষ জুড়ে মানুষ আন্দোলন করছে, মানুষ পথে নামছে, শাহিনবাগ থেকে পার্ক সার্কাস, যেখানেই যাও মানুষ কিন্তু প্রতিবাদ ভাগ করছে, এবং সেটাই তো উত্তর অমিত শাহ। মুশকিল হচ্ছে তুমি তাদের সঙ্গে কথা বলতে পারো, পেঁয়াজের দাম বাড়ছে কেন বললেও তুমি পাকিস্তানে যাও, বেরোজগারি হচ্ছে কেন বললেও তুমি পাকিস্তানে যাও, এদের বিরোধী কোনো কথা বলে পাকিস্তানি, এদের হয়ে কথা বলে হিন্দুস্তানি, এমন একটা পারসেপশন তৈরি করে দিয়েছে যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করার ভাষা নেই। তুমি যে কোনো ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় হোক, কর্মসংস্থানে, আমি বলছি চ্যালেঞ্জ তো ঠিক আছে, লোকে বলছে আসল চ্যালেঞ্জ হচ্ছে অর্থনীতি এবং এই CAA বিতর্কটা সেটা থেকে যাবতীয় নজর ঘোরাতে বিরোধীরা বলছে। কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার, 2003 থেকে 2011 ভারতের আর্থিক বৃদ্ধি, তার ভেতরে বাজপেয়ীর সময়ও ছিল, এমন একটা জায়গায় চলেছিল, গোটা বিশ্বের অর্থনীতিবিদরা চর্চা করছিলেন যে চীনের ঘাড়ে ভারতীয় অর্থনীতি নিঃশ্বাস ফেলছে। সেইখান থেকে আজকে নরেন্দ্র মোদী যখন বলেন $5 ট্রিলিয়ন ইকোনমি, আর পাশাপাশি IMF এর পূর্বাভাস যখন দেখা যায় 6.8 থেকে বৃদ্ধির হার 4.8-এ গেছে, আমি বলছি এর থেকে বড় চ্যালেঞ্জ এর থেকে কোনোদিন কি নাবেনি? আমাদের 2.8 অবধি অর্থনীতি, আমি বলি স্বাধীনতার পরে তো, স্বাধীনতার পরে খারাপ অংশটা নেবে, মানে আমি বলছি 8 অবধি নেবে, আমি 7 থেকে নামলাম, আমি বলছি যে আরো নেবেছিল। আমি দুটো কথা, আমি দুটো কথা এই প্রসঙ্গে বলবো। প্রসঙ্গটা হচ্ছে শাহিনবাগের বিতর্ক, চায় পে চর্চা, তার উল্টো দিকে প্রেক্ষিত হচ্ছে আপনাদের এই ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বা গ্রোথ কমে যাওয়া ইত্যাদি। আমি CAA কাদের জন্য সেটা নিয়ে বহু চর্চা আছে, তবুও বলবো যাদের জন্য CAA, তারা
কি জিডিপি দেখার জন্য দেশ ত্যাগ করতে তাদের হয়নি। দাঁড়ান বলতে দিন, তারা এখানে চাকরি করতে আসার জন্য হয়নি, বলতে দিন তারা চাকরি পাওয়ার জন্য দেশে আসেনি। কম চাকরি এই মুহূর্তে আমাকে বলতে দিন, তাদের জন্য যারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল আমাকে বলতে দেবেন, তর্ক করবেন না। আমাকে বলতে দিন, আপনি কি মনে করেন যে বাংলাদেশ থেকে যে সংখ্যালঘু হিন্দু ওপার থেকে পালিয়ে এসেছিল তারা কি খাবে তার থেকেও বড় এসেছিল? তারা ওখানে ধর্ম বাঁচানোর জন্য এপারে পালিয়ে এসেছিল, জিডিপির জন্য আসেনি, চাকরির জন্য আসেনি, সিন্ডিকেটের ব্যবসা করতে আসেনি, জি সিন্ডিকেটের ব্যবসা কারমানির জন্য আসেনি, এই বিতর্ক বিরতির পরও থাকবে। কিন্তু অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় যে প্রশ্নটা তুলেছেন, এবং হয়তো সবাই এই প্রশ্নটা ভাবছেন কিন্তু এই মুহূর্তে তুলতে পারছেন না, অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় তুললেন যে আমি নাগরিকত্ব দিলাম, কিন্তু তারপরে এক হচ্ছে আমাদের দেশের জনসংখ্যার চাপ, সেই বাড়তি নাগরিকত্বের চাপ, বাড়তি নাগরিকদের চাপ, যারা নাগরিক হলেন তাদের কর্মসংস্থান, এই বিষয়গুলো কি আমরা ভুলে যাব? এবং কতটা স্মুথ হবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা, এবং যারা নতুন এলেন তাদেরই বা জীবনযাত্রা, তাদের কর্মসংস্থানের বা কি হবে? অর্থনীতিবিদ সুমন মুখোপাধ্যায় এই প্রশ্নটা তুললেন। আর এবার আসবো আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্রের টিভি আঙ্গিকে। ক্লাব অনুদান নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে টান টান লড়াইয়ের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। পদে পদে একে অপরকে কড়া টক্কর দিয়েছে দুদল, কিন্তু শেষমেশ পয়েন্ট তুলেছে কারা? এই চাপানুতর নিয়ে আমাদের আজকের রাজনৈতিক ব্যঙ্গচিত্র দেখে প্রাণ খুলে হাসুন, কিন্তু হাসতে হাসতে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। কেলেঙ্কারি তদন্ত আর সিবিআই পুরোটাই ধোঁয়াশা। অনেকে বলছেন সিবিআই তদন্তকারী অফিসাররা যা করতে চাইছেন আর যা করতে পাচ্ছেন তার মধ্যে আসলে আসমান জমিন ফারাক। সেবির অফিসারদের ক্ষেত্রে নাকি ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন তারা, কিন্তু মিলছে না, ওই যা মেলে না সিবিআই তদন্তের ক্ষেত্রে অনুমতি। সারদা রোজভ্যালি ও নারদ মামলায় সিবিআই এর তদন্তকারী অফিসার বদলি নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখনই সামনে এলো আরেক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, 2.5 বছর কেটে গেলেও সারদা কাণ্ডে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া তথা সেবির 3 অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি তারা। এমনকি নারদ কাণ্ডে তদন্তের 1.5 বছরে কোনো জোরালো পদক্ষেপ করা যায়নি তৃণমূলের বর্তমান ও প্রাক্তন 4 সাংসদের বিরুদ্ধেও। উভয় ক্ষেত্রে অভিযোগ একটাই, উপযুক্ত জায়গা থেকে এখনো অনুমতি মেলেনি। এমনকি সংসদে 2বার এথিক্স কমিটি গঠন হয়ে গেলেও নারদ তদন্ত নিয়ে একবারও বৈঠক ডাকা হয়নি। সেবি সূত্রে খবর, 2010 সালের মাঝামাঝি সারদা গোষ্ঠীকে প্রথম চিঠি পাঠায় তারা। চিঠিতে সারদা কর্তা সুদীপ্ত সেনকে জানানো হয় যে পদ্ধতিতে বাজার থেকে টাকা তোলা হচ্ছে তা বেআইনি। তাদের অনুমতি ছাড়া বাজার থেকে টাকা তোলা যাবে না, কারণ সেবি আইনের 11 ধারা অনুযায়ী সব কালেকটিভ ইনভেস্টমেন্ট স্কিম সেবির আওতায় আসে। অর্থাৎ সারদার বেআইনি কাজকর্মের বিষয়টি প্রথম প্রকাশ্যে আনে সেবি। কিন্তু কয়েক বছরের মধ্যেই ধরা পড়ে সর্ষের মধ্যেই রয়েছে ভূত। সিবিআই সূত্রে খবর, 2017 শেষের দিকে কলকাতা সিবিআই দপ্তর থেকে দিল্লির সদর দপ্তর ও সেবির ওপর মহলে চিঠি পাঠিয়ে জানানো হয় সেবির জিএম ও এজিএম পদে 3 অফিসার সারদা কর্তাকে বাঁচাতে সাহায্য করছেন। এমনকি সেই তথ্য প্রমাণও আছে তাদের কাছে। তাই নিয়ম অনুযায়ী সেবির ওই 3 অফিসারকে গ্রেফতারের অনুমতি দেওয়া হোক। কিন্তু সিবিআই সূত্রে দাবি, এই অনুমতি পেতে 2.5 বছরে অন্তত 6-7 বার দিল্লির অফিসারদের সঙ্গে কলকাতার অফিসারদের বৈঠকও হয়েছে। তারপরও সেবির 3 অফিসারকে গ্রেফতারির অনুমতি আসেনি। এমনকি সেবির থেকে অনুমতি আদায় করতে সিবিআই এর উচ্চপদস্থ কর্তাদেরও তেমন হেলদোল নেই বলেই সূত্রের দাবি। 2016 বিধানসভা নির্বাচনের ঠিক আগে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসে। সারদা রোজভ্যালির পাশাপাশি নারদ কাণ্ডে তদন্তভার রয়েছে সিবিআই এর হাতে।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, নারদকাণ্ডে তৃণমূল সাংসদ সৌগত রায়, কাকুলি ঘোষ দস্তিদার, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও তৎকালীন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশের জন্য লোকসভার অধ্যক্ষকে চিঠি পাঠায় তারা। এরপর বিজেপি সাংসদ সুমিত্রা মহাজনের বদলে লোকসভার অধ্যক্ষ হন আরেক বিজেপি সাংসদ ওম বিড়লা। কিন্তু অনুমতি এখনো মেলেনি বলেই সিবিআই সূত্রে দাবি। বামেদের দাবি মেনে 2016 সালে নারদকাণ্ডের বিষয়টি এথিক্স কমিটিতে পাঠিয়েছিলেন স্পিকার। 3 বছর কেটে গেছে, দুবার এথিক্স কমিটি গঠন হয়েছে। আগের এথিক্স কমিটির মাথায় ছিলেন বিজেপি সাংসদ লালকৃষ্ণ আদবানি, এখনো এথিক্স কমিটির মাথায় রয়েছেন আরেক বিজেপি সাংসদ বিনোদ সোনকার। কিন্তু নারদা স্টিং অপারেশন নিয়ে এথিক্স কমিটি এখনো একবারও বৈঠকে বসেনি। Narada sting operation expose in 2016 March, the issue was raised in the parliament. So I summoned by the Speaker office and asked me to submit the tapes to the Ethics Committee of Parliament. It was happened in beginning of 2016 and it is now 2020. So nothing so far happened. I don't even know what happened. সব মিলিয়ে বাংলার বুকে এই হাই প্রোফাইল মামলার তদন্তগুলো কবে শেষ হবে, কিংবা রাজনীতির ঘোলা জলে আদৌ কোনোদিন চিটফান্ডের রাঘব বোয়ালরা শাস্তি পাবে কিনা, সেটাই এখন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের কাছে যাব। সলিল দা, রোজ ভ্যালির মতো একটা বহু চর্চিত কেলেঙ্কারি, সেখানে মানে তদন্ত কি পদ্ধতিতে এবং কি গতিতে এগোচ্ছে, এর থেকে বড় উদাহরণ হয় না। 11 মাসে 5 বার আইও চেঞ্জ হয়ে গেলেন এবং যখন সরিয়ে দেওয়া হচ্ছে একটা মহল বলছে হ্যাঁ এবারে তদন্তে হয়তো গতি আসবে, তারপরে দেখা যাচ্ছে সেই আইওকেই আবার হয়তো ফিরিয়ে আনা হচ্ছে। কোন তদন্তে আপনি শুনেছেন 11 মাসে 5 বার আইও চেঞ্জ হচ্ছে? তো ছেলে খেলাও হয় না তো। আমার চাকরি জীবনে আমি শুনিনি এরকম। এই সমস্ত পঞ্জি স্কিম, এই নারদা কাণ্ডই বলো, সারদা কাণ্ডই বলো, রোজ ভ্যালি কাণ্ডই বলো, ইট হ্যাজ বিন বারিড। তুমি কবর দিয়ে রাখো, আলোচনা কোনো জায়গা নেই। কোনো দেখো, একটা সবকিছুর তো একটা আইন আছে। 167 সিআরপিসি ক্লজ 2 তে বলেই দিচ্ছে যে স্ট্যাচুটরি পিরিয়ড অফ ইনভেস্টিগেশন বলেই দিচ্ছে যে তার মধ্যে তোমাকে রিপোর্টিং ফাইনাল হয় চার্জশিট দাও, নাহলে ফাইনাল রিপোর্ট ফলস দাও, নাহলে ফাইনাল রিপোর্ট ট্রু দাও, নাহলে ফাইনাল রিপোর্ট নন কগনিজেবল দাও। যা হয় একটা তো কিছু দেবে, একটার পর একটা খালি প্রাণ ভিক্ষা চেয়ে নিচ্ছে, মানে প্রেয়ার দিচ্ছে ফর এক্সটেনশন, প্রেয়ার দিচ্ছে ফর এক্সটেনশন। এবং পলিটিক্যাল রোলটা দেখুন, এথিক্স কমিটির মাথা আমার মনে আছে অন্তত 10টা অনুষ্ঠানে এই নিয়ে কথা হয়েছে যে লালকৃষ্ণ আদবানি মাথায়। সেই লোকসভার পর লোকসভা ভোট হয়ে গেল, নতুন এথিক্স কমিটি তৈরি হলো যার মাথায় হচ্ছে বিনোদ সোনকার, কৌসাম্বীর এমপি। তার কোথায় একটু এথিক্স কমিটির একটা বৈঠকও বসলো না। কমিটি গঠন করতে লাগলো 1.5 বছর, বৈঠক হওয়ার তো দূরের কথা, গঠন করতে লাগলো 2 বছর। শুধু এদের কোনো এটা কি জানো তো, মানে একটা হিজ মাস্টার ভয়েস আছে। এটা ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, এটাকেও বলো। তুমি সেবির দেখো 3 জন অফিসারের বিরুদ্ধে অভিযোগ হলো 2.5 বছর আগে। তো তার পারমিশন নিয়ে তাদের অ্যারেস্ট করা। তারা সেবিটা কি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া 1988 সালে হলো, 92 সালে স্ট্যাচুটরি পাওয়ার ইনঅ্যাক্টেড হলো, সবকিছু হলো। কি সিকিউরিটি মার্কেটটা তারা দেখবে, এটা কোয়াসি লেজিসলেটিভ, কোয়াসি জুডিশিয়াল, কোয়াসি এক্সিকিউটিভ, মানে তারা হিয়ারিংও করতে পারবে, সবকিছু করতে। কিন্তু কাজের কাজ কিছু সবই মানে সব কি এরা দে আর ইন লিগ উইথ দ্য অ্যাকিউজড পারসন। আপনি বলছেন হ্যান্ড ইন গ্লোভস। আমি দেবজিতের কাছে যাই। দেবজি, পলিটিক্যাল পার্টির তো মূল দায়িত্ব, তুমি এক্ষুনি বলবে যে না সিবিআই আমরা পরিচালনা করতে হবে না। সারদা, রোজ ভ্যালি, নারদা 3টেই রাজনৈতিক হাতিয়ার করেছিল বিজেপি। সবকটার জন্য বিজেপি রাস্তায় নেমেছিল। লোকসভার স্পিকারকে অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে, আগের স্পিকার অনুমতি দেননি, এখন মাননীয় স্পিকার ওম বিড়লা মশাইয়ের কাছে অনুমতি আসেনি বলে সিবিআই সূত্রে খবর। এটা রাজনীতির দায় তো নিতেই হবে। দেখুন, রাজনৈতিক দায় নিতে হবে বিজেপিকে, এরকম ভাবার কোনো ব্যাপার নেই। আমরা আমাদের মতন করে বলতে পারি, আন্দোলন করতে পারি। বাংলার মাটিতে বিজেপি সব থেকে বেশি আন্দোলনাত্মক ভূমিকা আছে এর বিষয়ে, এবং দলের যে রোলটা, এবং তাতে বারবার আমরা এটাও বিশ্বাস করি মানুষের কাছে তীব্র একটা আকাঙ্ক্ষা আছে যে সিবিআই এই পঞ্জি স্কিমের যে সব ব্যাপার হয়েছে, মানে চিট ফান্ড, সেটা কথা আমি বলছি, সেই তীব্র, আমি তোমার সঙ্গে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের, এবং সেই আকাঙ্ক্ষাটা পলিটিক্যালি নিজেদের দিকে টানতে, সেটাকে নির্বাচনে ব্যবহার করতে তুমি রাস্তায় নামছো, মিছিল করছো, কিন্তু দলের যে পার্টটা, দলের সাংসদদের বলছো, দলের পার্টটাই আমি বলতে চাইছি যে এই প্রচন্ড এথিক্স কমিটির মাথায় যদি বিজেপির সাংসদ থাকে, তা বলে এথিক্স কমিটিটা বিজেপির হয়ে যায় না। না, বিজেপির হয়ে যায় না, একটা বৈঠক ডাকা যায়। লালকৃষ্ণ আদবানিও ডাকেননি, বিনোদ সোনকারও ডাকেননি। আমাকে আমি তাহলে আর রাস্তায় নামতে পারবে না।
এথিক্স কমিটিতে যদি আমি দুটো তথ্য দিই, এক হচ্ছে শুধু মাথায় বিজেপি নেই, অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ সদস্য বিজেপির, মেজরিটি বিজেপি। আমি যেটা বলতে চাইছি সেটা খুব পরিষ্কার, এখানে কোনো হাইড অ্যান্ড সিকের কোনো ব্যাপার নেই। ভারতীয় জনতা পার্টির ওপরে মানুষের আকাঙ্ক্ষা আছে এবং ভোটও অনেকাংশে সেই অর্থেই হয়েছিল যে যারা এইরকম কাজকর্ম করেছে অনৈতিক, মানুষকে যারা ঠকিয়েছে তাদেরকে জেলে পোড়া যাবে। কিন্তু বিচার বিভাগীয় নেতারা বেঁকে বসে, বিচার বিভাগীয় যে দীর্ঘসূত্রিতা এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা, যেটা বলছেন কে আপনি বলুন, নিচের দিকে কাউকে ধরা খুব সহজ হয়, নেই এখানে একদম নিয়মতান্ত্রিক ব্যাপার আছে। আপনিও সেটা একমত, যতক্ষণ না লিখিত দিচ্ছেন। অধ্যক্ষটা যেই হোক ভাই, অধ্যক্ষটা বিজেপির অধ্যক্ষ বলা যায় না, অধ্যক্ষটা বিজেপির অধ্যক্ষ বলা যায় না, এবং কমিটির মাথায় বিজেপির এমপি বলা যায় কথা, এথিক্স কমিটির যে কেন একবার কল করা হলো না, জিরো ওভারে যে কোনো ইস্যু তোলা যায়, তোমরা কবার তুলেছো রাহুল? দায়িত্ব তো বিরোধীদের তোলা, তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরী 21 বার তুলেছে, অধীর চৌধুরী শুধু 21 একটা পয়েন্ট হচ্ছে, দেখো যেটা তুমি এক্ষুনি বললে যে কেন হলো না, প্রথম কথা হচ্ছে যে কিছু অফিসারকে এরা নিজেরাই ফ্র্যাঙ্কেনস্টাইন বানিয়েছে, তার উত্তরটাও নিজেরাই পাচ্ছে। সে বিভিন্ন কুমার টুমার জাতীয় যারা বিদ্রোহ করছে আমাদের থাকতেই হবে এখানে, সে তাদের ব্যাপার, আমাদের ব্যাপার নেই। বাকি এত বছর ধরে চার্জশিট পেশ করতে পারলো না, তার মানে তথ্য প্রমাণ কিছু নেই, তাদের হাতে কিছু ছিল না। তৃণমূলকে ম্যানাইল করতে নিজেরাই ম্যানাইল হওয়ার মতো জায়গা চলে এসছে। আর দ্বিতীয়ত দেবজিৎ যেটা বললো খুব ইন্টারেস্টিং কথা, যে আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে পারি, কিন্তু আসল কি সত্য কি মিথ্যে তা প্রমাণ করে তারা, তাদের হাতে যদি প্রমাণ না থাকে সত্যকে কি করে মিথ্যা বলে চালাবে? এটা হতে পারে না। তো আমি তা বলিনি, আমি বলেছি বিচার বিভাগীয় যে দীর্ঘসূত্রিতা, বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা, আপনি আমাকে বিচার বিভাগ থেকে আসছে আমাকে বলতে দিন না, আমার তুমি এইটা বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা একদম এই জায়গাটাই বলবো, আমাকে এটা বলতে দিন। নারদা করলে রাহুলদা এটা আমাকে বলতে দিন, আপনি পরে চেপে চলেছেন, বলতে দিন। বিচার বিভাগীয় দীর্ঘসূত্রিতা কেন বলবো না, একটু আগে পুলিশ সাহেব বললেন যেটা, যে কথাটা, যে প্রত্যেকবার একটা করে পিটিশন দিচ্ছে, টাইম দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? কার কাছে পিটিশন করছে? উদ্যোগের কাছে পিটিশন করছে, বিজেপির কাছে পিটিশন করছে। 5 বছর আগে সুপ্রিম কোর্টে করছেন, সিবিআই জজ সাহেব করছেন, জজ সাহেব দিচ্ছেন, এবং তদন্ত সরাসরি সুপ্রিমের আন্ডারে ডাইরেক্ট নজর রাখছে। এখানে আমাদের কথা হচ্ছে একটা সিরিয়াস আমি বলছি যে যাদের যখন জামিন হচ্ছিল, তারপরে সিবিআই তো সুপ্রিম কোর্টে গিয়ে মানে তারা আবেদন করবে যে জামিন খারিজ করবার জন্য, চ্যালেঞ্জ করবে। আপনি কি লক্ষ্য করেছেন যে যারা জামিন পাচ্ছিল তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে মুভ করতে এক একজনের 1 বছর 1.5 বছর 2 বছর পর্যন্ত নিয়েছে? কি ইন্ডিকেট করে? যেটা পরের দিনই করা যায় সেটা আপনি 2 বছর আটকে আছেন। দ্বিতীয় যে বিষয়টা আজকে দেবদীপ বলছেন যে এথিক্স কমিটি শুধু বিজেপির নয়, তাহলে তো বলতে হয় যে আপনার শাসনকালে ভারতবর্ষের আইন বিভাগ ঠিক মতন কাজ করছে না। তাহলে তোমাকে মানতে হবে আইন বিভাগের কি সম্পর্ক? এথিক্স কমিটি আমরা এবং আমরা যদি এইভাবে দেখি, না আমি বলছি কমিটির চেয়ারম্যান মিটিং দেখতে পারবে না। আমি তো বলছি পৃথিবীর কোন আইন মানেটা কি, তার মানে দায়টা তো নিতে হবে। আইন বিভাগ যদি ঠিক মতন কাজ না করে, একটা সরকারের আইন বিভাগ গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে আপনার সরকারের আইন বিভাগের মধ্যে পড়ে না দাদা, আবারও আইন বিভাগের তো অংশ। ছোট্ট কথা বলা আছে, 11 বছরে 5 বার মানে বিভিন্ন তদন্ত 11 মাসে 5 বার। আমার ছোট উদাহরণ সম্ভাবনা একটা হলো যে এই অফিসাররা এতটাই অকর্মণ্য যে তাদের বারবার ট্রান্সফার করতে হচ্ছে, আবার ফিরিয়ে আনা হচ্ছে, উল্টো ফিরিয়ে আবার না একে ট্রান্সফার করা হলো, পরে সিএলও আবার সেক্রেটারি একে ফিরিয়ে আনা হলো। অথবা এই অফিসাররা এতটাই দুর্নীতিগ্রস্ত যে লোকাল প্রশাসনের সাথে নিজেদের ঢুকিয়ে নিচ্ছে, অর্থাৎ রাজ্য প্রশাসন বা রাজ্যের যে পলিটিক্স তার মধ্যে এরা এতটাই গভীরভাবে ঢুকে যাচ্ছে যে তদন্তটা থেকে তদন্ত শেষ করতে। থার্ড যে বিষয়টা, না হলে আপনি ঠিক মায়াবতী
বা অখিলেশ যাদবদের বিরুদ্ধে যেভাবে তদন্ত চলে, অর্থাৎ রাজনীতির হাতিয়ার হিসাবে জোটে থাকলে কমে, ভোটে আমি এই ব্যাপারে কিন্তু বিজেপি একা নয়, এই ব্যাপারে সিপিআইএম মানে কংগ্রেস দল অতীতে মায়াবতী বা অখিলেশ যাদবদের বারবার চেপে যাচ্ছেন বারবার। এই যে বিব্রত করছে বিজেপিকে বারবার বলে আমরা কেন করছি? যাদের বিরুদ্ধে আন্দোলন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তারা তো সবাই বিজেপিতে এখন। তো কি করে দেবে আন্দোলন করবে? মমতা বন্দ্যোপাধ্যায় ছবি কেনা হয়েছিল, ছবি কেনা হয়েছিল। राजनीति सिनेमा का दुर्दर्श কথা ছিল, রাজনীতি में मुर्दे को जिंदा रखा जाता है ताकि वक्त आने पे वो बोले। এইটা হচ্ছে সেই মুর্দা যাকে কংগ্রেসের বলেই শুরু হয়েছে। বিশ্বনাথ বলছিল সিরিয়াসলি, আমি বলছি এই যে তদন্তে 11 মাসে 5 বার আইও চেঞ্জ হয়, সেই তদন্তকে সিরিয়াস বলা যায় না। দেখুন, কোনোটায় 11 মাসে 5 বার তদন্তকারী অফিসার বদল, কোনোটায় কবে চূড়ান্ত চার্জশিট জমা পড়বে তা কেউ বলতে পারছেন না। আবার কোনো মামলায় বদলি নিয়ে মুখ খুলেছেন খোদ তদন্তকারী অফিসারই। সারদা, নারদ ও রোজ ভ্যালি, গত 5 বছরে রাজ্যে ঘটে যাওয়া হাই প্রোফাইল আর্থিক দুর্নীতি মামলাগুলির অবস্থা এখন এরকমই। কবে তদন্ত শেষ হবে, কবে মামলার নিষ্পত্তি ঘটবে, কিংবা কবে চিটফান্ড কাণ্ডে সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করার রাঘব বোয়ালরা দোষী সাব্যস্ত হবে, কারোর কাছে এর উত্তর নেই। আর বছরের পর বছর সারদা, নারদ কিংবা রোজ ভ্যালি মামলা ঝুলে থাকার প্রসঙ্গে মোদি মমতা আদাতের অভিযোগে সরব সিপিএম। নারদার বিষয়ে পারমিশন দিয়েছে আজ পর্যন্ত দিল্লি, তৃণমূলের এমপিরা ধরা পড়বে যখন তাদের বিরুদ্ধে অভিযোগ করে এগোতে চাইছে সিবিআই, তখনও কিন্তু তার পারমিশন দিল্লির অফিস দেয়নি। কারণ প্রতারকদের পক্ষে দিল্লিওয়ালারা এবং রাজ্য সরকারওয়ালারা, প্রতারিতদের পক্ষে মানুষ এবং আমরা। এই নিয়ে বামেদের পাল্টা তুলোধনা করেছে তৃণমূল। বিধানসভার মধ্যে আমার রেকর্ডই আছে যে কি বলেছি আমি। 1980 সাল থেকেই ধরুক, এমনি তো গাছ তো একদিনে বাড়ে না, সময় নিয়ে বাড়ে, সারটার পেলে বাড়ে। তো শুধুমাত্র কেন এইগুলো হবে, টোটালটাই হোক। যে অপরাধ করেছে সে অপরাধী, কিন্তু দল কোনো রকম অপরাধের সঙ্গে যুক্ত নয় এবং থাকবেও না। সারদা, নারদ তদন্তে আগের মতোই তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার অভিযোগ উড়িয়েছে বিজেপি। সেবি বুঝবে, সিবিআই বুঝবে, তাদের কাছে গিয়ে প্রশ্ন করা ভালো কেন এটা হচ্ছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বাংলার মানুষের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গ বিজেপির যারা কর্মী আছেন তাদের কাছেও অত্যন্ত স্পর্শকাতর। একটা জটিলতার খেলা চলছে। আমরা চাই তদন্তের নিষ্পত্তি হোক, মানুষও এটা চান। রোজভ্যালি মামলায় 15,000 কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। 2014 সালে জুন মাসে রোজভ্যালি মামলায় এফআইআর দায়ের করে সিবিআই। তারপর থেকে ক্যালেন্ডারে পরিবর্তন হয়েছে 5টি বছর, কিন্তু 5 বছরে চার্জশিট জমা পড়েছে মাত্র 2টি। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু ও প্রযোজক শ্রীকান্ত মহতা বাদ দিয়ে সকলেই জামিন পেয়ে গিয়েছেন। এর উপর চমকে দেওয়ার মতো তথ্য হলো, গত 11 মাসে 5 বার তদন্তকারী অফিসারকে বদল করা হয়েছে এই মামলায়। সিবিআই এর একাংশের দাবি, নতুন অফিসার এলে তাকে মামলা নিয়ে নতুন করে ফাইলপত্র দেখতে হয়, ফলে স্বাভাবিকভাবেই বিলম্ব হয় তদন্তে। রোজভ্যালি মামলায় কবে ফাইনাল চার্জশিট জমা পড়বে তা নিয়ে সিবিআই সূত্রে কোনো খবর নেই। রোজভ্যালির পাশাপাশি রাজ্যের সবচেয়ে বড় চিটফান্ড কেলেঙ্কারি হলো সারদা। 2,462 কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে 2014 সালে 6 জুন সারদা মামলায় এফআইআর করে সিবিআই। এতে মোট 4টি মামলা রয়েছে। তার মধ্যে একমাত্র সারদা কনস্ট্রাকশনের মামলা, যাতে চিটফান্ডের কোনো সম্পর্ক নেই, সেই মামলাতেই চূড়ান্ত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে। সারদার মূল মামলায় এখনো পর্যন্ত 7টি চার্জশিট জমা পড়েছে, কিন্তু চূড়ান্ত চার্জশিট কবে হবে তা হলফ করে বলতে পারছে না কেউ। এই মামলায় সব রাজনীতিবিদরা জামিন পেয়ে গেছেন। শুধুমাত্র জেলে রয়েছেন সারদার কর্ণধার সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়। এর উপর সরিয়ে দেওয়া হয়েছে এই মামলা তদন্তকারী অফিসার তথাগত বর্ধনকে। 2016 সালে বিধানসভা ভোটের আগে সামনে আসে নারদের স্টিং অপারেশন, কিন্তু সেই মামলাও বিশেষ এগোয়নি। 2016 সালের জুন মাসে নারদ মামলায় এফআইআর করে সিবিআই। 3 বছরের বেশি সময় হয়ে গেলেও এখনো একটাও চার্জশিট জমা পড়েনি। এমনকি টাকা নেওয়ার আসল ফুটেজই এখনো পর্যন্ত সংগ্রহ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর সম্প্রতি বদলি করা হয় এই মামলা তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকে। যদিও সিবিআই সূত্রে খবর, বদলি নিয়ে আপত্তি জানিয়ে বেঁকে বসেছেন তিনি নিজেই। প্রকাশ সিনহা, উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
সব শেষে আমার বিজেপি আর তৃণমূল দুটো দলের কাছেই একটা ছোট্ট প্রশ্ন আছে, এটা হচ্ছে আপনাদের কি জানা আছে শোভন চট্টোপাধ্যায় কোন দলে আছেন এই মুহূর্তে? না, আমি বলছি বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দলে আছেন শোভনটা, এটা নিশ্চিত, কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে কোন দলে আছে? ছোট্ট প্রশ্ন, ছোট্ট প্রশ্নের মালিক যারা, মানে ছোট্ট জিনিস বড় দল, আমার বড়, আমাকে সময় দিতে হবে, ছোট্টকে আগে জিজ্ঞেস করেন, ওনার সব ব্যাপারই ছোট্ট, আসা যাওয়া ভবের খেলা সব ছোট্ট। রাহুলদা ছোট্ট, প্রথম কথা, গত 14 আগস্ট উনি দলবদল করেছিলেন, দেখেছিলাম যে আমরা যে দেবজিৎ রায় সাদলে তাকে গ্রহণ করে নিয়েছিলেন, পর মুহূর্তে ওই ডাল কাঁকড়ের সাথে, ডাল ভাতের সাথে কাঁকড় চলে যেরকম চলে গেছে, সেটা গিলতে পারেনি বা কষ্ট হয়েছে খেতে কিনা জানি না আমি। পরবর্তীকালে এখন অবস্থানটা ওরাই বলতে পারে, আমরা জানি না, তবে যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাইবো আমরা। আর যেখানেই থাকুক ভালো থাকুক যখন চেয়েছেন, তাহলে ভালো থাকুক না রাহুলদা, কেন এর মধ্যে আসছেন? ঝামেলা করছেন? যথেষ্ট অভিজ্ঞ কাউন্সিলর হিসেবে পরবর্তীকালে পুরসভার বড় কাজ সামলেছেন, এই আগামী পুর ভোটে শোভন চট্টোপাধ্যায়কে কোন দলের তো বোঝা যাচ্ছে না, আমি অন্তত বুঝতে পারছি না, কিন্তু কোন দলের হয়ে সক্রিয় সেই পুরনো ভূমিকায় দেখা যাবে? দেখুন, আমি যেটা মনে করছি যে শোভন চট্টোপাধ্যায়ের সাথে রত্না চট্টোপাধ্যায়ের কিন্তু যে সমীকরণ, তার উপরে নির্ভর করবে যে তিনি আদতেও কোনো দলে থাকছেন কিনা, কোন দলে থাকছেন, হলে কোন দলের হয়ে লড়াই করবেন বা আদতেও লড়াই করবেন কিনা। কেন এটা বলছেন? দেখুন, সমস্যাটা যেখান থেকে তৈরি হয়েছিল সেটা হলো পলিটিক্সের সাথে সাথে ওনার পারিবারিক সমস্যাও ছিল, এবং পারিবারিক সমস্যার ক্ষেত্রে রত্ন চট্টোপাধ্যায় এখন বলা যায় ওই ওয়ার্ডে, মানে যিনি যে ওয়ার্ডে জিতেছিলেন সেই ওয়ার্ডে কিন্তু এখন দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিয়েছেন, এবং রত্না চট্টোপাধ্যায়কে সম্ভাব্য প্রার্থী হিসাবে তারা ভেবেই কিন্তু এগোচ্ছিলেন। ফলে এইরকম অবস্থাতে সক্রিয় শোভন চট্টোপাধ্যায়কে তো স্বাভাবিকভাবে তৃণমূল এবং বিজেপি দুটো দলই চাইবে। দেখুন, একটা জিনিস আমি বলি যে বিজেপির অবশ্যই কলকাতায় মুখ নেই মেয়র পদে, ফলে ওনারা নিজেরাও, দিলীপ ঘোষ নিজেই বলেছেন যে আমরা দুদিন আগেই বলেছেন, দলের কেউ যোগাযোগ রাখছে, ফলে যদি মানে তাকে পান ডেফিনেটলি তারা ব্যবহার করবে, সেটা ওনারা ওপেনলি প্রায় বলছেন। কিন্তু প্রশ্নটা আমার এখানে থাকছে যে শোভন চট্টোপাধ্যায় আদতেও মানে সক্রিয়ভাবে বিজেপি রাজনীতিতে আর আসবেন কিনা ফিরে, কারণ তিনি ইতিমধ্যেই ভাইফোঁটাকে কেন্দ্র করে একটা সম্পর্ক তৈরি করে ফেলেছেন, বাধা শেষ পর্যন্ত রত্না চট্টোপাধ্যায়, আমি যেটা বুঝতে পারছি, এবং শোভন চট্টোপাধ্যায় যে দীর্ঘ অনুপস্থিতি, সেটাও রাজনীতিতে কিন্তু আবার নতুন করে তাকে তৈরি করতে হবে কিনা, মানে আমার কিন্তু ডাউট আছে যে শোভন চট্টোপাধ্যায়কে 2 বছর আগে পর্যন্ত আমি দেখেছি মন্ত্রী নেতা হিসাবে, সেই শোভন চট্টোপাধ্যায় আর আজকে শোভন চট্টোপাধ্যায় এক জায়গায় রয়েছে কিনা, তার সক্রিয়তা সেই রকম থাকবে কিনা, মানুষ সেইভাবে একসেপ্ট করবে কিনা, কারণ তার মধ্য দিয়ে কিন্তু পশ্চিমবাংলার গঙ্গা দিয়ে অনেকটা জল বয়ে গেছে, অভিজ্ঞতাটা অবশ্যই থাকবে। অভিজ্ঞতাটা কিন্তু শেষ কথা বলে না, অনেক পুরনো সিনিয়র আপনার নিপেন চক্রবর্তী পরে আবার ফিরে এসেছিলেন, কিন্তু নিপেন চক্রবর্তীকে মানুষ আর নেয়নি, কারণ তার মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, যিনি অন্য রাজনীতিতে রাধিকা রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শোভনদা সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে শোভনদা কোন দলে আছে? দাদা ছিল জানো তো, খুব জনপ্রিয় এক ব্যক্তি, সেই নৌকোতে পান নিয়ে উঠছে, কোনটা আগে ফেলবেন, এটা প্রায় বিশ্বনাথ। এবার এখানেও তাই যে এটা হচ্ছে কিউরিয়াস, মনে পড়ে মানে হলিউডে সেই কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটনের মত, মানে এখানে উনি কোন দিকে আছেন এটা বোঝার সবথেকে সুবিধাজনক মাপকাঠি কি বলতো, সিকিউরিটিটা এখন কে দিচ্ছে? শুরু হয়েছিল রাজ্য সরকারের সিকিউরিটি থেকে, চলে গেল কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিতে, আবার রাজ্য সরকারের সিকিউরিটি। ভাবো কেন এই জল্পনাটা আবার আজকের দিনে দাঁড়িয়ে উস্কে গেল? এই জল্পনাটা উস্কে যাওয়ার পিছনে কারণটা ঠিক কি দেখাবো। তারা কোন দিকে? আনুষ্ঠানিকভাবে বিজেপিতে থেকেও বিজেপির দিকেই, নাকি পা বিজেপিতে কিন্তু মন তৃণমূলে? প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের অবস্থান বোঝা দায়, কখনো দিল্লিতে বিজেপির সদর দপ্তরে, আবার কখনো কালীঘাটে তৃণমূল নেত্রীর বাড়িতে, কখনো তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা, তো কখনো আবার বিজেপিতে সক্রিয় হয়ে ওঠার গুঞ্জন। আর এসবের মধ্যেই ফের একবার তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুজনের মধ্যে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়। সূত্রের দাবি, বৈশাখী অধ্যাপিকা হিসেবে সেখানে গেলেও আলোচনায় উঠে এসেছে শোভন চট্টোপাধ্যায়ের কথা। সূত্রের দাবি, বান্ধবীর কাছে শোভনের বর্তমান রাজনৈতিক অবস্থানের কথা জানতে চান পার্থ চট্টোপাধ্যায়। জবাবে বৈশাখী ফের বুঝিয়ে দিয়েছেন, প্রাক্তন মেয়রের তৃণমূলে ফেরার পথে কাঁটা তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। রত্না থাকলে পরে আমার মনে হয় শোভন চট্টোপাধ্যায়ের স্ট্যান্ড খুব ক্লিয়ার, সেটা একেবারে সর্বোচ্চ নেত্রীকেই উনি জানিয়ে দিয়েছেন, এটা যে রত্নার সঙ্গে উনি এক মঞ্চে রাজনীতি করবেন না। বর্তমানে শোভনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রত্নার। শোভন তৃণমূল ছাড়ার পর থেকে দলে গুরুত্ব বেড়েছে রত্নার, তাই তিনিও কোনো মতে হাল ছাড়তে নারাজ।
14ই আগস্ট শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে জয়েন করলেন, সেই দিনই মমতাদি আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, সেটা হলো যে 131 নম্বর ওয়ার্ডটা দেখাশোনা করা। আমি বিশ্বাস রাখি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন, যে কথা দেন, সে কথা রাখেন। আগে উনি একটা মঞ্চ সাজিয়ে সাড়ম্বরে কোথাও থেকে অ্যানাউন্স করুক যে তিনি বিজেপি সদস্য পদ ছাড়লেন এবং তৃণমূল কংগ্রেস জয়েন করলেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব শোভন চ্যাটার্জি এলে আমি তৃণমূল কংগ্রেস করব কি করব না। শোভন চ্যাটার্জি ছাড়াও যে তৃণমূল কংগ্রেস চলতে পারে সেটা কিন্তু গত 2.5 বছর ধরে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আমি মনে করি শোভন চট্টোপাধ্যায়ের মুখপত্র। পাল্টা জবাবে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছেন, রত্না চট্টোপাধ্যায়ের বিষয়ে আমার অনড় মানসিকতা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি। যে বিশ্বাসযোগ্যতার অভাব তৈরি হয়েছে তাতে একই মঞ্চে রত্নার সঙ্গে রাজনীতি করা সম্ভব নয়। দল এবার ঠিক করুক কে বেশি জরুরি। এদিকে শোভন চট্টোপাধ্যায় তৃণমূলে ফিরবেন কিনা সেটা তাঁর উপরে ছেড়ে দিয়েছে শাসক দল। সেটা শোভন বলতে পারবে আর তৃণমূল কবে নেবে বলতে পারবে, আমি এর মধ্যে তো নেই, কারণ ওনারা কি খারাপ চালাচ্ছে কিছু। দীর্ঘদিনের কাউন্সিলর, কলকাতার প্রাক্তন মেয়র, কিন্তু কলকাতা পুরভোট যখন দোরগোড়ায় তখন কোথায় শোভন? বিজেপিতে না তৃণমূলে? পুরভোটে লড়বেন নাকি ঘরেই থাকবেন? এইসব এখনো সব স্পেকুলেশন, সময় আসলে বোঝা যাবে। আপনাদের সিদ্ধান্ত কি? মানে আপনি ওই খবরের বা জল্পনার কোনো ভিত্তি আছে? দেখুন, যখন কোনো জল্পনা তৈরি হয় তার পেছনে কিছু না কিছু কথোপকথন থাকে। কোনো কথা যে হয়নি সেটা আমি অস্বীকার করব না, কিন্তু কোনো কথা হওয়া মানেই কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া সেটা নয়। শোভন চট্টোপাধ্যায়ের যদি ক্ষমতা থাকে, উনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সিট থেকে উনি দাঁড়াবেন বিজেপির হয়ে, আমি সেখানে তৃণমূল হয়ে লড়ে চ্যালেঞ্জ দিলাম। এই টানাপোড়েন পর্বে শোভন বৈশাখীর অবস্থান নিয়ে কড়া সুর বিজেপির গলায়। বিজেপি একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল, এটা তো সামার ক্যাম্প নয় যে আপনি আসবেন, কিছুদিন ঘোরাফেরা করবেন, ভালো করে উত্তাপটা নেবেন, তারপর আবার উইন্টার ক্যাম্পে চলে যাবেন শীতের আমেজ নিতে। কে এলো কে চলে গেল এতে বিজেপির কিছু যায় আসবে না। বিজেপি একটা প্রবাহমান। প্রায় রুদ্ধদ্বার বৈঠক হলো কয়েক ঘন্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। কোন গতিপথে এগোয় ভবিষ্যৎ, এখন সেটা ভবিষ্যতেই বলবে। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।